আগের দিন আমরা লাস্ট কি করলাম, অক্সিডেশন নাম্বারটা বার করা শিখলাম, রাইট? আজকে সেই অক্সিডেশন নাম্বার যে বার করা শিখলাম, তার উপরে দু চারটে মলিকিউলের দেখালাম কিভাবে এক্স ধরে অক্সিডেশন নাম্বারটা বার করতে হয়। আশা করি বুঝতে পেরেছিস। বইয়ে আরো বেশ কিছু মলিকিউলের অক্সিডেশন নাম্বার বার করা শিখেছে 8.3.1-এ। যেমন H2SO4, আমি SO4 2 মাইনাসেরটা দেখিয়েছিলাম, এখানে H2SO4 কি করে বার করতে হবে দেখেছে। তাহলে সালফারের বার করতে হবে, একটু বার করে নিবি, ঠিক আছে? সো কতগুলো আসে, এই সালফারে +6 বেরোলো। KClO4, এখানে ক্লোরিনের কত হবে সেটা বার করলি। NH4NO3, এখানে নাইট্রোজেনের কত বার করলি। এরকম করে তোকে বার করতে হবে। এবার এই মলিকিউলটা দেখ, এই মলিকিউলটা তোকে এভাবে ভাবতে হবে যে NH4 এখানে দুবার নাইট্রোজেন আছে, তাই না? তাহলে তোকে একটা NH4+ আর NO3- করে তুই সেপারেটলি বার করে নিতে পারিস, যেখানে NH4+ এ +1 এসেছে আর NO3- কত এসেছে, +5। তাহলে এখানে দুটো ধরনের যে নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনের কিন্তু দুটো ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার। 2x ধরে করলে হবে না। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে নজর দিবি। CaOCl তোকে ব্লিচিং পাউডার বলে দিতে পারে, রাইট? তাহলে তোকে ব্লিচিং পাউডারের সংকেতটা কিন্তু একটু জানতে হবে। ব্লিচিং পাউডার একটা ইম্পর্টেন্ট মলিকিউল, সেই কারণে তোকে ডাইরেক্ট ব্লিচিং পাউডারের কথা বলতে পারে। তাহলে তোকে CaOCl এভাবে জানতে হবে। তাহলে ব্লিচিং পাউডারে তুই যদি সেম ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বার করিস, তাহলে সেভাবে বার করবি, কারণ CaOClটা আসলে ক্যালসিয়াম 2+, OClটা টোটালটা মাইনাস, আর ক্লোরিনটা সিঙ্গেল মাইনাস। তাহলে একটা ক্লোরিন যেটা রয়েছে সেটা -1-এ দেখ লেখা রয়েছে, দেখ CaOCl কে লিখে দেখিয়ে দিই। তাহলে এর জন্য এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিএ দেখা যাচ্ছে না হয়তো, সাদাটা নিয়ে দাঁড়া। CaOCl এটা স্প্লিট হচ্ছে ক্যালসিয়াম 2+ প্লাস OCl টোটালটা মাইনাস প্লাস Cl-। সিঙ্গেল অ্যাটমে যেটা চার্জ সেটাই তার অক্সিডেশন নাম্বার, তাহলে -1। OCl- যদি ক্লোরিনেরটা বার করতে চাই, অক্সিজেন আমরা জানি -2, ক্লোরিনে আমরা জানি না, এক্স ধরলাম, ইকুয়াল টু ওভারঅল -1। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে আসছে, +1। তাহলে OCl- এই কম্পাউন্ডটাতে বা এই পার্টটাতে ক্লোরিনটা +1, অক্সিজেনটা -2, যার ফলে -2 + 1 মিলে ওভারঅলে -1। তাহলে এইভাবে তোকে ক্যালকুলেট করে দিয়ে আসতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা প্রিভিয়াস ইয়ারও পড়েছে মনে হয়, যতদূর মনে পড়ছে। না পড়লেও ইস্যু নেই, আসতেই পারে। KNO4 আগের দিন ক্যালকুলেট করছিলাম। H2PO4, এখানে যেহেতু ফসফরাস, তো আবার বলিস না এখানে দুটো ফসফরাস আছে, দু রকম হবে। দুটো ফসফরাস দু রকম নয়, যদি দু রকম হতো ফসফরাস দুটোকে সেপারেট করে লিখতো। এখানে দেখ ক্লোরিন আছে দুটো, সেপারেট করে লেখা হয়েছে। NH4NO3 তে নাইট্রোজেন দুটোকে সেপারেট করে লেখা হয়েছে, ঠিক আছে? তো চিন্তা কিছু নেই। তাহলে এখানে 2x ধরে ক্যালকুলেট করে নিতে হবে, বেরিয়ে যাবে। FeCO4 মনে রাখবো, এই যে CO, এটাকে হচ্ছে কার্বনিল বা কার্বন মনোক্সাইডও বলতে পারি। তাহলে এই যে কার্বনিল, এটা একটা প্রশম অণু, ঠিক আছে? তাহলে এটা যদি একটা প্রশম অণু হয়, এটা ইম্পর্টেন্ট। এটা যদি একটা প্রশম অণু হয়, এগুলোকে একটা একটা করে বোর্ডে আমি লিখছি না, বইয়ে সুন্দর করে লেখা আছে, আমি বইয়ে মার্ক করে দিচ্ছি প্রতিটা পয়েন্টকে, ঠিক আছে? তাহলে এটাকে তুই যদি শূন্য হয়, তাহলে আয়রনের সাথে 5 × 0 = 0, তাহলে ওভারঅল এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত আসবে, 0 আসবে। তাহলে এই মলিকিউলটাও ভালো করে দেখবি। এবারে থার্ড ব্যাকেট যে মলিকিউলগুলো আছে, K4FeCN6, এগুলোকে কিভাবে ট্যাকেল করবি এটা দেখাচ্ছে। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটেড কম্পাউন্ড, মানে কমপ্লেক্স কম্পাউন্ড এমনি তোদের নেক্সট সেমিস্টারে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে একটা চ্যাপ্টার পড়তে হবে। তো সেখানে এমনিও ওই চ্যাপ্টারে ফার্দার যে টপিকের যে কোশ্চেনগুলো আসবে, সেগুলো বার করতে গেলে এমনিও সেন্ট্রাল যে মেটালটা দেখতে পাচ্ছিস, এই মেটালের অক্সিডেশন নাম্বার বার করতে হয়। এটা আমি শেষে দেখাচ্ছি, থার্ড ব্র্যাকেট যুক্ত কম্পাউন্ডকে আমরা কিভাবে ট্যাকেল করবো। ওয়েট, বাকি এখানে CS2CO Fe6 আছে, রাইট? তাহলে CO, এটাকে আবার দেখিস, এটাকে আবার কার্বনিল, মানে যে প্রশম অণুটা মনে করিস না, এখানে কার্বন আর অক্সিজেন দুটো সমান সাইডে, মানে কার্বন আর অক্সিজেনের কম্পাউন্ড। এখানে CO দেওয়া আছে, এটা হচ্ছে কোবাল্ট, সিটা স্মল আছে, ঠিক আছে? কোবাল্টেরই বার করতে হবে। এটা হচ্ছে সিজিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মেটাল, তাহলে সিজিয়ামের জন্য +1, যেমন সোডিয়াম বা পটাশিয়াম থাকলে বা লিথিয়াম থাকলে +1 বসাতি। সেম ভাবে বাকি কোবাল্টে বার করতে হবে, এক্স ধরে নেওয়া হয়েছে, আর ফ্লুরিন তো অলওয়েজ -1, আগের দিন বলেইছিলাম, সেভাবে ক্যালকুলেট হয়ে যাবে। এখানে CaOH CrO4 হোল থ্রাইস এভাবে আছে। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। ক্যালসিয়ামটা তুই জানিস +2, তাহলে 5 × +2। অক্সিজেন তুই জানিস -2, তাহলে -2। হাইড্রোজেনের জন্য হবে +1। এখানে হোল 3 এরকম হয়ে আছে, তাই না? তাহলে এখানে 3টে ক্রোমিয়াম, তাহলে 3x, আর 4 × 3 = 12টা অক্সিজেন, তাহলে -12 × 2 হবে। তাহলে সেটাই ক্যালকুলেট এখানে করেছে, দেখ। তাহলে এখানে ক্যালসিয়াম আছে 5টা, ক্যালসিয়াম আমরা জানি +2 করে হয়, হলো। এখানে অক্সিজেন আছে একটা, তাহলে 1 × -2, হাইড্রোজেন +1 করে। এবার এই যে ক্রোমিয়াম এখানে কটা আছে, হোল 3 মানে 3টে, তাহলে 3x করা হলো। অক্সিজেন কটা আছে, 4 × 3 = 12টা অক্সিজেন আছে, তাহলে 12টা অক্সিজেন, প্রতিটা অক্সিজেন -2 করে জানি, ওভারঅল 0। এখান থেকে এক্স ক্যালকুলেট করে নিলেই হবে, যেটা +5 আসছে, হয়ে গেল। থার্ড ব্র্যাকেটের স্পিসিস আমি তো বললাম করাবো, পরপর পরপর কোঅর্ডিনেটেড কম্পাউন্ড আছে। K4FeCN6টা শিখিয়ে নিয়ে বাকিগুলো পরপর বলছি, এইভাবেই আমাদের ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা পয়েন্ট এখানে ছোট ছোট কিছু আছে, জারণ সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলা,
এইভাবে অন্য কিছু আছে বলছি ব্র্যাকেটের, তার মধ্যে একটা ছোট্ট জিনিস আছে, এটা আগে বলে নি। যৌগ, কোন একটা যৌগের ভিতরে কারো জারণ সংখ্যা শূন্য হতে পারে, যেমন এই যে গ্লুকোজ মলিকিউলটা যদি দেখা হয়, গ্লুকোজ মলিকিউল বা HCHO এরকম করে বেশ কিছু মলিকিউল দেখিয়েছে যেখানে কার্বনের জারণ সংখ্যা কিন্তু জিরো। তাহলে পরীক্ষাতে ক্যালকুলেট করে যদি ভিতরে কার্বনের কোথাও জারণ সংখ্যা জিরো বেরিয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, জিরো আসতে পারে। 1 নম্বর পয়েন্টে কি আছে, আগে থার্ড ব্র্যাকেটের কম্পাউন্ডটা বলে নি, তারপরে বাকি বলবো। তারপরে আমাদের যে ব্যতিক্রম মলিকিউল গুলো রয়েছে, এই ব্যতিক্রম মলিকিউল এই বইয়ে যতগুলো আছে 5টা 6টা আছে, এই 6টাই যদি করে নিস, এই 6টা করে নিলেই এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট। তো চিন্তার কিছু নেই, এখানে যে কটা আছে সে কটা, ওটাই প্রবলেম হবে, ওখানে কিছু পারক্সি লিঙ্কেজ রয়েছে, এরকম করে তোকে জানতে হবে কোথায় কি সিচুয়েশন। আচ্ছা, সেটা তো করবি, তার আগে থার্ড ব্র্যাকেটের কম্পাউন্ড গুলোকে শিখিয়ে নি। দেখ, K4 FeCN6টাই আমি যদি বলি, বিষয়টাকে কিভাবে ভাববি, আর 5টা সিম্পল মলিকিউলের মতনই ভাববি, কিন্তু একটা কথা, কোঅর্ডিনেটেড যে কম্পাউন্ড গুলো আছে K4, আর এই থার্ড ব্র্যাকেটের FeCN6 এরকম আছে, মনে রাখতে হবে এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে স্পিসিসটা আছে, রাইট, থার্ড ব্র্যাকেটের ভেতরে যে স্পিসিসটা আছে, এর ভেতরের যারা যারা থাকবে, থার্ড ব্র্যাকেটের ভেতরে যারা যারা থাকবে তারা কখনোই আয়োনাইজড হবে না, ওটা নন আয়োনাইজিং স্ফিয়ার বলতে পারিস। তাহলে ভাঙবে কারা, থার্ড ব্র্যাকেটের স্পিসিস, এবং থার্ড ব্র্যাকেটের বাইরে যারা রয়েছে তারা আয়োনাইজড হবে, এরকম করে তাহলে তোকে ভাবতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটের স্পিসিসটাকে তুই একটা সিঙ্গেল স্পিসিসের মতো ভাব। যদি আমি তোকে এখানে K4 থার্ড ব্র্যাকেট ওটা না দিয়ে আমি যদি তোকে লিখতাম K4X লিখতাম, তাহলে তুই কি লিখতি, তুই জানিস 4টে পটাশিয়াম আছে, তাহলে 4K লিখতি। পটাশিয়ামের চার্জ কত হয়, +1 হয়, তাহলে পটাশিয়ামের 4টে পটাশিয়াম +1 করে 4টে প্লাস দিয়েছে, তাহলে এক্স এর চার্জ নিশ্চয়ই অবভিয়াসলি 4- হতে হবে, তবেই তো। এক্স এর চার্জ যদি 4- না হয়, তাহলে পটাশিয়ামের 4টে পজিটিভ চার্জ, এক্স একজনই আছে, তাহলে এক্স এর একাই 4টে নেগেটিভ চার্জ হতে হবে, তবে গিয়ে তো ওভারঅলে কম্পাউন্ডটা নেগেটিভ হবে। তুই এরকম করে ভাবছিস বিষয়টা, রাইট? আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এটাকে যদি এভাবে ভাবতে পারিস, তাহলে এই K4 FeCN6 এর ক্ষেত্রেও থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা কি আমি বললাম, ভাঙে না। তো থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা যদি না ভাঙে, থার্ড ব্র্যাকেট ছাড়া বাকিরা ভাঙবে। তাহলে এখানে কি আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে পটাশিয়াম আছে 4টে, তুই জানিস পটাশিয়াম প্লাস হবে। থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা তো ভাঙছে না, থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা 4টে পটাশিয়ামের সাথে যখন বন্ড করেছিল তখন নিউট্রাল ছিল, তাহলে অবভিয়াসলি এই ওভারঅল স্পিসিসটা চার্জ হতে হবে -4 বা 4-, জাস্ট লাইক নিচেরটার মতো। এবার তুই এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে, ধরে নিলাম এক্স, ঠিক আছে, আয়রনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে, ধরে নিলাম এক্স। এবার কিছু টোটাল মলিকিউলের আমি চার্জ বলে দেবো, ঠিক আছে, সেগুলোকে মনে রাখতে হবে, এগুলোকে আমরা লিগ্যান্ড বলি। এই লিগ্যান্ডের চার্জগুলো আমরা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়বো, সেখানে তোকে ডিটেলে লিগ্যান্ড সম্বন্ধে পড়তে হবে। এখানে কিছু লিগ্যান্ডের নাম বলবো, যে লিগ্যান্ডের নামগুলোকে তোকে মুখস্থ করে রাখতে হবে। লিগ্যান্ড বলতে কোঅর্ডিনেটেড কম্পাউন্ডে কি হয়, যেটা একটা সেন্ট্রাল মেটাল থাকে, সেই সেন্ট্রাল মেটালকে বিভিন্ন দিক থেকে লিগ্যান্ডরা কোঅর্ডিনেটেড বন্ড করে, কোঅর্ডিনেশন বন্ড করে, দ্যাট মিন্স ডেটিভ বন্ড বলবি, যাই বলবি, লিগ্যান্ডগুলো চারিদিক থেকে এসে বন্ড করে। এখানে আমি কিরকম করে বন্ডগুলো করিয়েছি, অক্টাহেড্রালি বন্ড করিয়েছি, দেখতে পাচ্ছিস বন্ডটা কিরকম নেচারের, অক্টাহেড্রাল। তাহলে লিগ্যান্ডগুলো কি করে, মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটালে নিজেদের নেগেটিভ চার্জ বা লোন পেয়ার ডোনেট করে দেয়। এটাই থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে, এই ওভারঅল থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লিখেছিলাম, এটাকে আমি বলতে পারি থার্ড ব্র্যাকেটের ভিতরে Ml6 লিখতে পারি। এবার এটার যদি x- চার্জ হতেই পারে বা x+ চার্জ হতেই পারে, এই থার্ড ব্র্যাকেটের স্পিসিসটার সার্টেন কিছু একটা এখানে চার্জ আসবে, নেগেটিভ বা পজিটিভ। যদি এটা থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা নেগেটিভ চার্জ হয়, তাহলে এখানে পজিটিভ আয়ন দিতে হবে থার্ড ব্র্যাকেটের বাইরে। যদি এটার পজিটিভ চার্জ হয়, তাহলে যদি এটা পজিটিভ চার্জ হয়, তাহলে এইদিকে একটা নেগেটিভ চার্জ দিতে হবে। তো এরকম করে লিখতে হবে। তো থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা ভিতরটাকে ভাঙা যাবে না। এবার ভিতরে লিগ্যান্ডগুলো কি করেছে, মেটালকে সাথে কোঅর্ডিনেটেড বন্ড করেছে। এবার বিভিন্ন টাইপের লিগ্যান্ড হয়, প্রতিটা লিগ্যান্ডের নিজস্ব কিছু ওভারঅল চার্জ থাকে, সেগুলো যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়বো তখন তো আমরা জানতে পারবো। এখানে হাতে গোনা কতগুলো কম্পাউন্ড বা লিগ্যান্ডের নাম বলছি, তাদের চার্জও আমি লিখে দিচ্ছি। যদি দেওয়া থাকে H2O নিজের লোন পেয়ার ডোনেট করে, যারা নিজের লোন পেয়ার ডোনেট করবে তারা হচ্ছে নিউট্রাল। বা যদি CO থাকে, বা যদি তোর NH3 থাকে, এরকম টাইপের যদি লিগ্যান্ড দেওয়া থাকে, তাহলে জানবি এরা নিউট্রাল, এরা কোনো চার্জ দেবে না, এদের জন্য চার্জ হবে 0। আর যদি সায়ানাইড CN দেওয়া থাকে, বা কোনো হ্যালোজেন দেওয়া থাকে, ফ্লুরিন, ক্লোরিন, এরকম যদি দেওয়া থাকে এক্সেট্রা, এরা সবাই কত চার্জ দেবে, -1 করে, ঠিক আছে। তো K4 FeCN6 এর ক্ষেত্রে যদি আমি আগের পেজে চলে যাই, এটা এক্স ধরলাম, 6টা সায়ানাইড আছে -1 করে, ওভারঅলে কত চার্জ, -4, তাহলে -6 দিকে গেলে কত হচ্ছে, তাহলে x আসছে +2, তাহলে এখানে আয়রনের চার্জ কত, +2, ঠিক আছে। তাহলে এইভাবে থার্ড ব্র্যাকেটের স্পিসিসকে আমাদের ট্যাকেল করতে হবে। তাহলে বাকি যে থার্ড ব্র্যাকেটের স্পিসিসগুলো আছে, আমি যদি আর একটা দুটো দেখিয়ে দিই কিভাবে ক্যালকুলেট করেছে, এবার দেখ তুই বুঝতে পারবি। যদি আমি এটার কথাই বলি, Cu2FeCN6, এই কম্পাউন্ডটার আমি যদি কথা বলি, এই কম্পাউন্ডটা কি হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে এবং থার্ড ব্র্যাকেটের বাইরে তুই সেপারেট করে স্প্লিট করে নিতে পারিস। তাহলে কি হবে দেখ,
স্প্লিট করে তুই ভাবতে পারিস, যদি স্প্লিট না করিস, আচ্ছা এখানে স্প্লিট না করে ড্র করে যদি তাও হয়, এটাকে তুই যদি আলাদা করে সেপারেট নাও করিস, যদি নাও করিস তাতেও কোনো ইস্যু নেই, এভাবে করলেও কোনো ইস্যু নেই, এভাবে করলেও কোনো ইস্যু নেই। এখানে 4টে পটাশিয়াম আছে, তাহলে 4 পটাশিয়ামের জন্য +1, প্লাস আয়রনের জন্য তুললি তুই এক্স, প্লাস সায়ানাইড আছে 6টা = -1, তাহলে ওভারঅল এখানে 0 দিতে হবে। এখান থেকেও ক্যালকুলেট করে সেই এক্স = +2 আসবে, ব্যাপার একই, তুই যেভাবেই কর না কেন। আচ্ছা, এটা জাস্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন করব তখন সেই প্রপার্টিটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রপার্টি, তো আমি সেটা একবার মেনশন করে দিলাম, ঠিক আছে। এটাই আমার বলার, আর কিছু এখানে জটিলতা নেই। পরে যখন কোঅর্ডিনেটেড কম্পাউন্ড করব তখন এগুলো দেখতেই পাবি, ওয়ার্ডনস থিওরির আন্ডারে পড়বে, আয়নাইজেবল নন আইজেবল স্ফিয়ার সবকিছু। আচ্ছা, এবার এখানে তুই দেখিস আয়রনের বার করতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে আয়রনের যদি এখানে বার করতে হয়, কপার আছে দুটো, তাহলে দুটো কপার +2 করে, আয়রনের জন্য ধরা হলো এক্স, সাইনাইডের জন্য বলেছি -1 করে, 0 ধরা হলো, +2 বেরিয়ে আসবে। এখানে Na4FeCN6 NOS আছে, 4 × +1, আয়রনের জন্য ধরা হলো এক্স, সায়ানাইড 5 × এটা, আর NOS এর ওভারঅল +1, এখানে দাঁড়ালো এরকম করে NO আর S আছে, তাহলে যেটা সালফার -2 আর NOটার ওখানে +1 করে, বাস এবার ক্যালকুলেট হয়ে গেল। তাহলে এরকম করে কিছু এক্সাম্পল পড়ে পড়ে তোকে দেখতে হবে খেয়ে কতটা চার্জ দেয়। এখানেও দেখ NO আছে, তাহলে আগেরটা থেকে আমি জেনে গেলাম NO কত চার্জ দেয়, আগেরটা থেকে আমি দেখলাম NO +1 চার্জ দেয়। এবার তুই যদি এখানে ক্যালকুলেশনটা দেখিস, বেশ কিছু কথা লিখেছে, স্পেকট্রোস্কোপির কথা লিখেছে, এখন ওই স্পেকট্রোস্কোপির কথা তোকে ভাবতে হবে না, আরো হায়ার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াতে হবে, তখন আমি এই লিগ্যান্ডের ফিচারগুলো বলতে পারবো। এটা তো রেডক্সে জাস্ট অক্সিডেশন নাম্বার বার করা হচ্ছে, এবার রেডক্স চ্যাপ্টারে এরকম টাইপের কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার তোকে বার করতে দিতে পারে, তখন একটু জটিলতা হচ্ছে, কারণ কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্বন্ধে তোদের তো কোনো ধারণা নেই, স্বাভাবিকভাবেই চ্যাপ্টারটাই তো এখনো পড়া হয়ে ওঠেনি, চ্যাপ্টারটা আমরা ইভেনচুয়ালি পড়বো নেক্সট সেমিস্টারগুলোতে, যখন নেক্সট সেমিস্টারে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা ভালো করে পড়বো, ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে এই অক্সিডেশন নাম্বার তোকে বার করতে হবে, যখন আমরা ভিভিটি বা সিএফটি আমরা যখন করব তখন প্রতি মোমেন্টেই তোকে অক্সিডেশন নাম্বার বার করতে হবে, তখন আরো ভালো করে শিখবি, লিগ্যান্ডের ব্যাপারটা আরো ভালো করে বুঝবি। আচ্ছা, একটু আগে কি হয়েছে, H2O আমরা জানি প্রসম, তাই সামগ্রিক জারণ সংখ্যা 0 হবে। SO4 এর জন্য জানি ওভারঅল SO4 কত চার্জ দেয়, -2 চার্জ দেয়, মানে বেসিক্যালি আমরা কাজটা কমিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি SO4 2- হয়, তাহলে সালফার আর অক্সিজেন মিলেমিশে ওভারঅলে -2 দেবে, বেসিক্যালি সালফারটা এখানে +6 আর অক্সিজেন গুলো -2 করে, তাহলে সালফারের জন্য +6 আর 4টে অক্সিজেন -2 করে তুই যদি ধরিস, সেই ওভারঅলে -2 এক্সেস থাকে, যে এবার যেহেতু তুই জানিস একটা সালফার আর 4টে অক্সিজেন মিলে ওভারঅলে সেই -2 চার্জ দেয়, তো এই সালফারের জন্য +6, এর জন্য +-2 করে 4টে না লিখে একেবারে আমি -2 বসিয়ে দিতে পারি SO4 এর জায়গাতে, ওভারঅল চার্জটা বসিয়ে দিতে পারি। বোঝাতে পারলাম কেন ওভারঅল -2 লেখা যাবে, কারণ সালফার ওখানে +6, অক্সিজেন -2 করে -8, তাহলে ওভারঅলে -2, তাহলে এস সালফারের জন্য ইন্ডিভিজুয়াল বসাবো, অক্সিজেনের ইন্ডিভিজুয়াল বসাবো, না বসিয়ে একেবারে -2 বসিয়ে দেওয়া যায়, তাহলে ওভারঅল জারণ নাম সংখ্যাটা -2 লিখে দিলাম। তাহলে এবার যদি বসাই, আয়রনের জন্য এক্স ধরলাম, 5টা জল আছে, জলের জন্য তো কিছু হবে না, NO একটু আগে উপরেরটা থেকে শিখলাম NO+ রূপে থাকবে, NO+ হবে, এটা -2 হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এসব টার্মিনোলজিগুলো মেনশন করা রয়েছে, কিন্তু আমাদের তো স্পেকট্রোস্কোপি এসব কিছু নেই, সো অত ভাবতে হবে না, NOটা +1 হয়, এটা আপাতত মনে রাখ, বেশ। এবার নিচের কথায় কি আছে দেখ, এবার বর্তমানে বিভিন্ন যৌগের স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণ এবং কেলাস জালকের মানে ক্রিস্টাল স্ট্রাকচারের ঘটনাকৃতি বিশ্লেষণ করলে যৌগটিতে NO- এর উপস্থিতিও প্রমাণ করে। এই অনুযায়ী উক্ত যৌগে যদি আমি NO কে মাইনাস ধরে চলি, NO কে যদি আমি মাইনাস ধরে চলি, তাহলে সেক্ষেত্রে আয়রন +3 বেরিয়ে আসবে, সুতরাং যৌগটিতে NO এর জারণ সংখ্যা -1 ধরে আয়রনের জারণ সংখ্যা আমি +3ও পেতে পারি, এটা বলতে চেয়েছে। এবার NOটা যেরকম ধরা হবে সেরকম আসবে, তো এরকম টাইপের কম্পাউন্ড নিয়ে চিন্তা নেই, যেখানে তোর কোনটা করবো স্যার কি হবে, তো এরকম টাইপের কম্পাউন্ড তোকে এই মোমেন্টে দেবে না পরীক্ষাতে করতে, এই বইটাতে তো অনেক কিছু এক্সেস লেখা থাকে, তো সেই জন্য ওরা এটা মেনশন করেছে, বেশ হয়ে গেল। এবার আমরা কিছু এক্সেপশনাল মলিকিউল পড়বো, এইগুলো কিন্তু এখান থেকেই পড়তে হবে, এগুলো এখান থেকেই পড়তে হবে, এবং এখান থেকে যে কটা আছে সে কটা মলিকিউল প্র্যাকটিস করলেই হবে। প্রথমে CRO5, WBJE কোশ্চেন খুললে রিসেন্ট টাইমেও CRO5 এসেছে, আগেও এসেছে, রিসেন্ট টাইমেও কোশ্চেন এসেছে। তুই যদি কনভেনশনাল মেথডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা এখানে বার করতে চাস, ঠিক আছে, এইগুলো কেন এক্সেপশনাল সেটা আমি একটা করে দেখাই, বাকিগুলো বুঝে যাবি, বাকিগুলো আমি বইয়ে মার্ক করে দেবো, পড়ে নিবি। যদি CRO5 এর অক্সিডেশন নাম্বার বার করিস, ক্রোমিয়ামের বার করতে চাস, তুই যদি এটাকে এক্স ধরিস, প্লাস 5 × -2 বসাস, ইকুয়াল টু যদি 0 করিস, তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বেরিয়ে আসছে +10। এবার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +10 হলে ক্ষতি কি, ক্ষতিটা হচ্ছে এখানে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24,
তাহলে আমরা কি লিখবো 24 মানে থার্ড ব্র্যাকেট আর্গন মানে 18টা ইলেকট্রন এখানে প্যাক হলো, দেন 4s1 3d5 হয় ক্রোমিয়াম আর কপার হাফ ফিল ফুল ফিলের জন্য 4s1 3d5। এবার যে কোনো ডি অরবিটালের যে মানে ডি ব্লক এলিমেন্ট যারা, ঠিক আছে, ট্রানজিশন এলিমেন্ট যারা, তাদের জন্য ভ্যালেন্স সেল আমাকে কি নিতে হয় n-1d এবং ns, এই টোটালটাকে আমাকে তার ভ্যালেন্স সেল নিতে হয়। তাহলে n-1 এ ns এ কতগুলো ইলেকট্রন আছে একটা, n-1d তে কটা আছে পাঁচটা, তাহলে এর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা ছটা। কারোর ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে ভালো করে মনে রাখ, কারোর ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন থাকে সে ম্যাক্সিমাম ততগুলোই ইলেকট্রনকে ছেড়ে হাইয়েস্ট তত পজিটিভই হতে পারে। কি বলতে চাইলাম, তাহলে ক্রোমিয়ামের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে ছটা, তাহলে ক্রোমিয়াম একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ম্যাক্সিমাম ছটা ইলেকট্রন ছেড়ে ক্রোমিয়াম ম্যাক্সিমাম +6 অক্সিডেশন নাম্বারই অ্যাটেন্ড করতে পারে। +6 এর থেকে বেশি অক্সিডেশন নাম্বার অ্যাটেন্ড করা ক্রোমিয়ামের পক্ষে সম্ভব নয়, কারণ ছটা ইলেকট্রন বেরিয়ে গেলে ক্রোমিয়ামের ভ্যালেন্স সেলের ইলেকট্রন শেষ। ইনার সেলের ইলেকট্রন আর অত সহজে বার করা যাবে না, কারণ সেন্টারের প্রোটনগুলো ওই বাকি ইলেকট্রনগুলোকে বিশাল ইনারের ইলেকট্রনগুলোকে অনেক জোরে আকর্ষণ করে রেখেছে। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল পড়লেই এই কথাগুলো বুঝতে পারবি। তাই ক্রোমিয়ামের +10 অক্সিডেশন নাম্বারটা কখনোই হতে পারে না। তাহলে এখানে আসছে কনভেনশনাল মেথডে, তাহলে কিছু প্রবলেম আছে। তাহলে এখানে যে ইস্যুটা হয়, এখানে ক্রোমিয়ামের সাথে একটা ডবল বন্ডের অক্সিজেন থাকে, বাকি চারটে অক্সিজেন পারক্সি লিঙ্কেজ হয়ে থাকে। আমরা জানি পারক্সি লিঙ্কেজ অক্সিজেন মানে তাদের অক্সিডেশন নাম্বার কত -1 -1 -1 এটা -2। ওভারঅল কম্পাউন্ডটা যেহেতু নিউট্রাল, তাহলে ওভারঅলে নেগেটিভ চার্জ এখানে কত -6, তাহলে ক্রোমিয়াম মাস্ট বি +6, তবে কি ওভারঅল নিউট্রাল হবে। অথবা ক্যালকুলেট করতে চাইলে x প্লাস একটা অক্সিজেন আছে -2 এর আর চারটে অক্সিজেন আছে -1 এর, ইকুয়াল টু যদি 0 করে দেওয়া হয় এখান থেকে x ইকুয়াল টু কত আসবে +6। এই কারণে এই কম্পাউন্ডগুলোকে আমরা এক্সেপশনের আন্ডারে পড়ছি, কারণ এই মলিকিউলগুলোর যদি আমরা স্ট্রাকচারটা না জানি, আমাদের পক্ষে বলা সম্ভব হবে না যে এই মলিকিউলটার সঠিক মানে ওই মলিকিউলটাতে ওই পার্টিকুলার এলিমেন্টটার সঠিক অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত আমাদের পক্ষে বলা সম্ভব হবে না। ঠিক আছে, এবার তাহলে CrO5টা বলে দিলাম। তাহলে CrO5 এর এটাকে আমরা বলি বাটারফ্লাই স্ট্রাকচার। তো এই বাটারফ্লাই স্ট্রাকচারটা আমাদের ভালো করে দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবি। ঠিক আছে, কত আসবে এখানে, এখানে আসবে +6। এবার নেক্সট H2SO5। H2SO5 ভালো করে করতে হবে। H2SO5 এর তুই যদি টিপিক্যাল যেরকম ক্যালকুলেট হয়, তুই যদি সেরকম করে ক্যালকুলেট করিস, তাহলে সালফারের জারণ সংখ্যাটা বেরিয়ে যাবে +8। একটু আগে যেমন ক্রোমিয়ামেরটা করে দেখালাম +10, এগুলো আমি আর বোর্ডে যাচ্ছি না, বইয়ে সব ডিটেলে লেখা আছে, আমি একটা ধরে দেখিয়ে দিলাম, বাকিগুলো মার্ক করে দিচ্ছি, একটু খাতায় লিখে প্র্যাকটিস করে নিবি। ঠিক আছে, তাহলে যদি কনভেনশনাল মেথড যেভাবে মেথড শিখেছি সেভাবে যদি ক্যালকুলেট করি, আগের যেমন ক্রোমিয়ামের +10 বেরোলো, এখানে সালফারের +8 বেরিয়ে যাবে। কিভাবে বেরোনো উচিত সেটাও ক্যালকুলেট করে দেখিয়েছে। কিন্তু সালফার একটু আগেই কি বললাম, কারোর ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো ইলেকট্রন কি সে ম্যাক্সিমাম ছাড়বে, তত পজিটিভই হতে পারবে। তাহলে সালফারের ভ্যালেন্স সেলে কতগুলো আছে, সালফার তো অক্সিজেনের নিচেই, তাহলে সালফারের হচ্ছে 3s2 3p4, তাহলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন আছে। তো এই 6টা ইলেকট্রনকে ছেড়ে সালফার ম্যাক্সিমাম +6 হতে পারবে। +6 থেকে সালফারের অক্সিডেশন নাম্বার কখনো বেশি হওয়া সম্ভব নয়, কারণ সালফারের ভ্যালেন্স সেলে কটা 6টা ইলেকট্রনই আছে। তাহলে সালফার এই যে সর্বস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তাহলে সালফার +6 এর থেকে বেশি কখনোই হওয়া সম্ভব নয়। তাহলে আমাকে কিসের দিকে তাকাতে হবে, আমাকে স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে সিম্পল অক্সিজেন, মানে এটা -2 অক্সিজেন, এটাও -2 অক্সিজেন, এটাও -2 অক্সিজেন, এইখানটাতে চলে এসেছে একটা পারক্সি লিঙ্কেজ, মানে -1 আর -1 এর অক্সিজেন। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাকে ক্যালকুলেট করতে হবে। হাইড্রোজেন গুলো তো +1 করে, তাই তুই যদি ক্যালকুলেট করিস দুটো হাইড্রোজেন আছে +1 করে, দুটো হাইড্রোজেন, সালফারেরটা তুই ধরলি এক্স, মাইনাস দুটো দুটো অক্সিজেন আছে -1 করে, যে পারক্সি লিঙ্কেজের অক্সিজেন, আর তিনটে অক্সিজেন আছে -2 করে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত বেরিয়ে আসবে, সালফারের +6ই বেরিয়ে আসবে, +8 নয়। ঠিক আছে, তাহলে এটা আমার সেকেন্ড এক্সেপশন মলিকিউল বলে দিলাম। এবারে Na2H2O3, Na2H2O3 তেও কনভেনশনাল মেথডে তুই যদি করিস, তাহলে সালফারের অক্সিডেশন নাম্বারটা বেরিয়ে আসবে +2। এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে তুই যদি দেখা স্ট্রাকচারদের দিকে তাকাতে হবে। স্ট্রাকচারের দিকে তাকা, কিরকম একটা স্ট্রাকচার আছে, সালফারের সাথে একটা সালফারের নেগেটিভ বন্ড আছে, সালফারের সাথে একটা অক্সিজেনের ডবল বন্ড আছে, দুটো সালফার ও দুটো অক্সিজেন সালফার কেন অক্সিজেনের ডবল বন্ড আছে, একটা সালফারের সাথে দুটো অক্সিজেন নেগেটিভলি চার্জ আছে, তার সাথে সোডিয়াম গুলো প্লাস হয়ে রয়েছে। তাহলে Na2H2O3 সিম্পল, তুই যদি ক্যালকুলেট করিস যে সোডিয়ামে +1 করে ধরবো, 2x লিখবো, অক্সিজেনে -2 দেখবো, তাহলে +2 আসে, তাহলে এটা ভুল হলো। ক্যালকুলেশনটা কেমন হবে, ক্যালকুলেশনটা হবে সোডিয়ামের জন্য যেমন ছিল সেরকমই হলো। এবার এই যে তিনটে অক্সিজেন, এই যে তিনটে অক্সিজেন, এই তিনটে অক্সিজেনের জন্য -2 হবে, হয়েছে। এবার সালফার আছে একটা,
ওই একটা সালফারের জন্য এক্স ধরতে হবে। একটা সালফারের সাথে আরেকটা সালফার যেটা রয়েছে অসমযোজী যে সালফার, সে -2 চার্জ মানে অক্সিডেশন নাম্বার প্রদর্শন করবে। তাহলে ইস্যুটা এইখানটা থেকে অ্যারাইজ করবে। ঠিক আছে, এই হচ্ছে বলার। কারোর যদি মনে প্রশ্ন আসে, স্বাভাবিকভাবেই তোর মনে প্রশ্ন আসতে পারে যে দাদা বা স্যার, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন গুলো মাইনাস আছে, তাহলে এই দুটো যেটা ডবল বন্ডেড অক্সিজেন নাই সেটা তো -2 অক্সিডেশন নাম্বার, আমি বুঝলাম। এই যে অক্সিজেনটা মাইনাস চার্জ আছে, তাহলে সেইগুলোর কেন -2 ধরা হলো? সেটা -2 ধরা হলো মানে ওই অক্সিজেনটা ও নেগেটিভ হয়ে আছে, কারণ একটা দিকে অক্সিজেন ডবল সিঙ্গেল বন্ড করেছে, আর একটাকে সে নিউট্রালাইজ করেছে কি বন্ড করে? আয়নিক বন্ড করে। তাহলে এখানে যদি তুই অক্সিজেনের তুই যদি টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা কাউন্ট করিস, যদি ভ্যালেন্স ইলেকট্রনটা কাউন্ট করিস, বিষয়টা এরকম দাঁড়াবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করেও কিন্তু অক্টেট করেই বসে আছে। মানে একটা অক্সিজেন যদি কারোর সাথে একটা সিঙ্গেল বন্ড করে আর সে যদি নেগেটিভলি চার্জ হয়, তাহলে সে তার অক্সিজেনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা? অক্সিজেনের অক্সিজেনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন একটা, দুটো, তিনটে, চারটে, এদিকে 5 নম্বর রাখলাম, এদিকে 6 নম্বর রাখলাম। 6 নম্বরটা দিয়ে বন্ড করেছে, তাহলে 6 নম্বর দিয়ে বন্ড করার ফলে 6 নম্বর ইলেকট্রনটা দিয়ে বন্ড করার ফলে 6 নম্বর ইলেকট্রনটা দিয়ে বন্ড করেছে, তাহলে একটা, তাহলে 2 2 4 আর 2 6 কে 7টা হয়েছে, রাইট? নেগেটিভ চার্জ হয়েছে মানে এইটার উপরেও একটা এক্সট্রা ইলেকট্রন ও কারোর কাছ থেকে জোগাড় করেছে, যা ছিল ছিল সেটার উপরেও একটা এক্সট্রা ইলেকট্রন কারোর কাছে জোগাড় করেছে। তাহলে এখানে বন্ডিং এর জন্য একটা এক্সট্রা পেয়েছে, আর এখানে একটা কারোর কাছ থেকে এক্সট্রা ইলেকট্রন জোগাড় করেছে। যেহেতু এটা একটা এক্সট্রা কারোর কাছ থেকে জোগাড় করেছে, তাই এই পার্টিকুলার অক্সিজেনটার মাথায় পড়েছে -1 চার্জ। ঠিক আছে, -1 চার্জ মানে ওটা অক্সিডেশন নাম্বার -1 নয়, অক্সিডেশন নাম্বার ওর -2ই, একটা এক্সট্রা ইলেকট্রন লোকের কাছে নিয়েছে বলে ওর ফর্মাল চার্জটা -1 হয়েছে। ঠিক আছে, তাই অক্সিজেন জেনারেল সমস্ত সিচুয়েশনে কিন্তু অক্সিজেন, যদি হ্যাঁ এবার যদি অক্সিজেনটা শুধু একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটম নেগেটিভ চার্জে বসে রয়েছে, তখন না হয় তুই -1 বলতি, কারণ কোন একটা সিঙ্গেল অ্যাটম যদি আয়োনাইজড অবস্থায় থাকে, কারোর সাথে বন্ডেড না থাকে, তখন তার যেটা চার্জ সেটা অক্সিডেশন নাম্বার। কিন্তু এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে অক্সিজেন সালফারের সাথে বন্ড করে রয়েছে, তাহলে একটা সালফারের সাথে ইলেকট্রন শেয়ার করেছে, আর একটা লোকের কাছ থেকে এক্সট্রা ইলেকট্রন পেয়েছে, তাহলে ওভারঅল সেই দুটো ইলেকট্রনই পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই বাকি অক্সিজেন গুলোরও -2 ধরতে হবে। শুধু এই যে সালফারটা ওটা 2x ধরলে হবে না, এই সালফারটার অক্সিডেশন নাম্বার বেরোবে, এই সালফারটা -2 চার্জ ধরে চলতে হবে। বেশ, নেক্সট Na2S4O6। Na2S4O6 এ দেখ সিম্পল মেথডে কখন করতে যাবি, করলে এখানে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার বেরিয়ে চলে আসবে ইস্যু। তাহলে প্রবলেম কি এখানে, তাহলে আবার সেই স্ট্রাকচার দেখতে হবে। দেখ মিডের এই সালফারটা এদিকে আবার সেম ওয়েতে O-Na+, O-Na+, চারটে সালফার পরপর বন্ডেড, এগুলো সব ডেটিভ বন্ডেড অক্সিজেন আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুই সিম্পল, এবার তুই যদি এটা ক্যালকুলেট সিম্পল করে ফেলতি 3x 4x ইকুয়াল টু যেরকম ক্যালকুলেট করছিস আর কি, 4x কেন, কারণ চারটে সালফার আছে, তখন 2.5 বেরিয়ে যাচ্ছে। ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হবে যে 2x সালফারের জন্য, কোন সালফার? এই দুটো সালফারের জন্য হলো 2 × 0 এস এস বন্ডের জন্য, এই সালফার গুলো কোনো চার্জ দিচ্ছে না, কারণ তারা শুধুমাত্র সালফারের সাথে সিঙ্গেল বন্ডেডই আছে, তাহলে মিড সালফার গুলোর কোনো চার্জ নেই। 6 × -2, 1 2 3 4 5 6, 6টা অক্সিজেন আছে -2 করে। আর কি আছে? 2 × +1, ঠিক আছে, সোডিয়ামের জন্য +1 করে ধরে নিলাম, তাহলে কত দাঁড়ালো? ওভারঅলে +5 বেরিয়ে এলো। ঠিক আছে, আশা করি দেখতে পেয়েছিস ক্যালকুলেশনটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই মলিকিউলগুলোকে কিন্তু তোকে প্র্যাকটিস করে করে আসতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, বেশ, আর কি? নেক্সট Na2S2O4। Na2S2O4 এর ক্ষেত্রেও তুই যদি ক্যালকুলেট করিস +3 যেরকম ক্যালকুলেট হবে 2x ধরে নে। এটা তো দেখ 2x তুই যদি ধরিস সালফারের জন্য, সালফার সালফার এখানে বন্ড থাকবে, সেটার জন্য 0। 4 × -2 চারটে অক্সিজেনের জন্য, 2 × +1 সোডিয়ামের জন্য, ক্যালকুলেট হয়ে গেল +3। পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদের জারণ সংখ্যা 0 এবং বাকি যে দুটো প্রতি জারণ সংখ্যা +3 করে আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মাঝখানে সালফার সালফার যে বন্ডেড সালফার, সারা একে অপরের উপর চার্জ দেবে না। সালফার সালফার যে বন্ডগুলো রয়েছে সেগুলোর জন্য আমার কোনো চার্জ আসছে না। ঠিক আছে, যে টোটালে আমি সালফার সালফার বন্ড পাচ্ছি সেগুলোর জন্য আমাদের কোনো চার্জ আসবে না। যেগুলো ইন্ডিভিজুয়াল সালফার অন্য কারোর সাথে বন্ডেড, সেগুলোর জন্য চার্জ আসবে। এই ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা, বেশ, সেকেন্ড আর কি আছে? হ্যাঁ, FeDO3। হ্যাঁ, FeDO3 এর একটা মজাদার কোশ্চেন, এই কোশ্চেনটার থেকেই আসে আমাদের একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়
যে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার একটা প্রসঙ্গ আছে। তাহলে Fe2O3 এর আমরা সিম্পল ক্যালকুলেশনটা করি আগে। যদি Fe2O3 এর তোকে ক্যালকুলেশন করতে দিই, তুই যদি আয়রনের বার করিস, তুই লিখবি 2x প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল টু 0, রাইট? Fe2O3 না না Fe3O4, তাই তো ভাবছি কেন এটা কিছু একটা ভুল লিখছি। Fe3O4, রাইট, Fe3O4। তাহলে Fe3O4 ক্লিন অল করে দিই। তাহলে Fe3O4, তাহলে তুই করলি 3x প্লাস 4 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে? x ইকুয়াল টু প্লাস 8/3। তাহলে x ইকুয়াল টু প্লাস 8/3 মানে আয়রনের অক্সিডেশন নাম্বার প্লাস 8/3। একটু আগে দেখলাম অক্সিডেশন নাম্বার মানে কোন একটা এলিমেন্টের ভিতরে কোন একটা অ্যাটমের যে চার্জ সিচুয়েশনে থাকে। চার্জ তৈরি হয় কেন? পজিটিভ চার্জ তৈরি হয় ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে, নেগেটিভ চার্জ তৈরি হয় ইলেকট্রন গেইন করার ফলে। এবার কেউ একটা ইলেকট্রন গেইন করতে পারে, দুটো গেইন করতে পারে, তিনটে গেইন করতে পারে, ঠিক? পজিটিভ চার্জ কখনো আবার লুজ করলে একটা ইলেকট্রন ছাড়লো +1, দুটো ইলেকট্রন ছাড়লো +2, তিনটে ইলেকট্রন ছাড়লো +3, এরকম করে এগোবে। +8/3 মানে কি? দেড়খানা মানে ফ্র্যাকশনে ইলেকট্রন ছাড়বে, মানে কারোর মাথাতে +1/2 চার্জ দেখেছিস, +1/2 রেজোনেন্সে দেখেছিস, এটা অন্য ব্যাপার। কিন্তু সিম্পল কোর একটা সিঙ্গেল অ্যাটমে তুই +1/2 এই চার্জটার মানে কি? সে দেড়খানা ইলেকট্রন ছেড়েছে। দেড়খানা ইলেকট্রন ছাড়া যাবে নাকি? হয় একটা ইলেকট্রন ছাড়তে হবে না দুটো, তাদের ইন বিটুইন ছাড়া যাবে না। তাহলে এই ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বারটা আসছে, এটাই প্রবলেম। যদি তোকে কোনো কোশ্চেনে Fe3O4 এ আয়রনের অক্সিডেশন নাম্বারটা দেয়, দিয়ে যদি অপশনে +8/3 ছাড়া আর অন্য কিছু না থাকে, তখন তোকে থিওরিটিক্যালি +8/3 করে আসতে হবে। এখানে যে অক্সিডেশন নাম্বারটা বেরিয়ে আসছে, সেই অক্সিডেশন নাম্বারটা হচ্ছে তিনটে আয়রনের গড় অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? ডিভাইডেড বাই 3 হয়ে আছে, ওটা তিনজনের একটা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বেরিয়ে আসছে। এই Fe3O4 আসলে দুটো আয়রনের কম্পাউন্ডের একটা স্টয়চিওমেট্রিক মিক্সচার, যেটা FeO আর Fe2O3 এই কম্পাউন্ডের মিক্সচার। FeO তে অক্সিজেন +2, Fe2O3 তে অক্সিজেন, অক্সিজেন বলছে আয়রন, FeO তে আয়রন, অক্সিজেন বলে ফেলেছি কি জানি, FeO তে আয়রন +2 আর Fe2O3 তে আয়রন +3। তাহলে এই +3 আর +2 এই দু ধরনের আয়রন রয়েছে। দেখ, +3 এর দুটো আয়রন তাহলে +6, +2 এর একটা আয়রন তাহলে ওভারঅল +8, তিনটে আয়রন রয়েছে ডিভাইডেড বাই 3, তা এই কারণে +8/3 ফ্র্যাকশনাল একটা ভ্যালু আসছে, ঠিক আছে? এই আমার বলার, ঠিক আছে? বেশ, চল তারপরে এগিয়ে চল। এবার দেখি এবার কি করব। এবার তো এই জায়গাটা হয়ে গেল। এবার এই জায়গাটা জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা, জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা আগের দিন ক্লাসে দেখবি, আমি বলে দিয়েছি। অক্সিডেশন নাম্বার বাড়ছে মানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন নাম্বার কমছে মানে রিডাকশন হচ্ছে। জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা কিভাবে হচ্ছে, বাড়ছে কমছে, যে ব্যাখ্যা তো করেই দিয়েছি, কি আর বলি। জারণ সংখ্যার ভিত্তিতে জারক বিজারক দ্রব্য নির্ধারণ বলেছিলাম না? জারক দ্রব্য মানে কি? জারক দ্রব্য মানে যে নিজে বিজারিত হয়। তাহলে যে নিজে বিজারিত হবে তার নিজের অক্সিডেশন নাম্বারটা কি হবে? কমবে। তাহলে যার অক্সিডেশন নাম্বার কমছে সে বিজারক দ্রব্য। অক্সিডেশন নাম্বার কম, সরি কি বললাম, যার নিজের অক্সিডেশন নাম্বার কমছে তার নিজের বিজারণ হচ্ছে, রিডাকশন হচ্ছে। আর যার নিজের বিজারণ হয় সে হচ্ছে জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট। আর যার নিজের অক্সিডেশন হচ্ছে মানে অক্সিডেশন নাম্বার বাড়ছে, সে কি হয়ে গেল? বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। এগুলো সব আগের দিন বলা হলো, তাহলে এই পোর্শনটা আগের দিন ক্লিয়ার করা হয়েছে, এগুলো বলেই দিয়েছি। আমাদের জাস্ট এই এবার যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এই টাইপ অফ অক্সিডেশন নাম্বার আর অক্সিডেশন রিডাকশন রিয়াকশন ব্যালেন্স করা। একটা রিয়াকশন অক্সিডেশন হচ্ছে কি না হচ্ছে বোঝার উপায় কি? আগের দিনও দেখাচ্ছিলাম, যে রিয়াকশন দেবে সেই রিয়াকশন এলিমেন্ট গুলোর মাথাতে অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করে দিবি। যার অক্সিডেশন নাম্বারটা বাড়ছে তাহলে তার অক্সিডেশন হচ্ছে, যার অক্সিডেশন নাম্বারটা কমছে তার রিডাকশন হচ্ছে। সিম্পল হিসাব, আর তো কিছু না। আর যদি দেখিস এরকম, তুই এরকম একটা যদি রিয়াকশন পেলি, ধর ধর যে কোনো একজনের অক্সিডেশন নাম্বার বাড়ছে আর কারোরই অক্সিডেশন নাম্বার চেঞ্জ নেই, কোনো একটা সিঙ্গেল এলিমেন্টই আছে, যদি এরকম পাস তাহলে জানবি তোর ক্যালকুলেশনে ভুল হয়েছে, আর কিছু না। কারণ কোনো একজনের অক্সিডেশন নাম্বার বাড়লে অন্য কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কমবেই, কারণ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন একা একা হয় না, দুটোকেই হতে হবে। আর যদি কোনো রিয়াকশনে কোনো চেঞ্জেসই না আসে তাহলে জানবো সেই রিয়াকশনটা রিডক্স রিয়াকশনই নয়। এখানে তুই যদি ক্যালকুলেশন দিয়ে দেখিস দুদিকেই সোডিয়ামের অক্সিডেশন নাম্বারটা একই আছে। সালফারটা +6, তো এদিকেও +6, অক্সিজেন -2 -2, বেরিলিয়াম +2 ক্লোরিন -1 ক্লোরিন -1, তাহলে এই উপরের বিক্রিয়াটাতে কারোর কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ নেই, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়াই নয়। নিচেরটাই যদি নাইট্রোজেন -3, এখানে নাইট্রোজেন 0, তাহলে -3 থেকে 0 অক্সিডেশন নাম্বার বেড়েছে। তাহলে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন, বেসিক্যালি অ্যামোনিয়ার কি হয়েছে? অক্সিডেশন। আর অক্সিজেন কি হয়েছে? অক্সিজেন 0 থেকে -2, অক্সিডেশন নাম্বারটা কমেছে, তাহলে অক্সিজেনের এখানে কি হয়ে গেছে? অক্সিজেনের এখানে হয়ে গেছে রিডাকশন। এই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বেশ, তাহলে ওটা একটা জারণ বিজারণ বিক্রিয়া।
শতজারণ বিক্রিয়া কি? নাম শুনে বুঝতে পারছি অটো অক্সিডেশন রিডাকশন, তাহলে কোনো একজন নিজেই অক্সিডাইজ এবং রিডিউসড বোথ হবে, যেমন KClO3, KClO3 কে 2KCl আর O3 ল্যাবরেটরি প্রিপারেশন মেথড পড়েছিলাম না অক্সিজেনের, সেটাই। KClO3 তে ক্লোরিন +5, ক্লোরিনটা একবার KCl এ এসছে, তাহলে যখন এখান থেকে KClO3 যখন KCl এসছে +5, ক্লোরিনটা -1 এসছে। অক্সিজেনটা -2 ছিল, ওটা থেকে যখন O2 বেরিয়ে এসছে 0 হয়েছে, তাহলে একটা সিঙ্গেল কম্পাউন্ড থেকে দুটো এমন কম্পাউন্ড পেয়েছি যেখানে এলিমেন্টগুলোর অক্সিডেশন নাম্বারটা কমা বাড়া করেছে, দেখে বুঝতে পারছিস আশা করি। নিচে NH4NO2 এর এক্সাম্পলটাও দিয়ে রেখেছে, ঠিক আছে? আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি ক্লিয়ারলি। বাস, এবার আসছে আমাদের বিভিন্ন টাইপের অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, কম প্রপোর্শন, অসামঞ্জস্য, ডিসপ্রপোর্শনেশন অ্যান্ড কম প্রপোর্শনেশন রিয়াকশন। একটা অসামঞ্জস্য করেছে আর কম প্রপোর্শনের বাংলা করতে পারেনি, সো ওরকম লিখে দিয়েছে। তো ডিসপ্রপোর্শনেশন আর কম প্রপোর্শনেশন, ঠিক আছে, দুটো একে অপরের অপোজিট রিয়াকশন, একটা বুঝে গেলে আরেকটা তার উল্টোটা, উল্টো দিকে লিখে দিলেই হবে। বেশ, তাহলে যদি আমরা দেখি এখানে দেখ ভালো করে একটা এক্সাম্পল দেখ, আমি আর এক্সাম্পল লিখছি না, এই এক্সাম্পলটাই ভালো করে দেখ। ক্লোরিন NaOH এর সাথে রিয়াকশন করেছে, NaOCl NaCl আর H2O তৈরি করেছে, ভালো কথা। ভালো করে দেখ, ক্লোরিন ওটা তো এলিমেন্ট ফর্ম, তাহলে ক্লোরিন এটাতে ক্লোরিন অক্সিডেশন নাম্বার কত হবে? 0 হবে, ভালো কথা। ক্লোরিন যখন রিয়াকশন করে NaOCl করেছে, সোডিয়ামের +1 অক্সিজেনের -2 যদি হয়, আর ক্লোরিনের জন্য তুই যদি ধরিস x ইকুয়াল টু যদি 0 করে দিস, তুই যদি 0 করে দিস, তাহলে ওখান থেকে কি বেরিয়ে আসবে দেখ তো, ক্লোরিনের +1 অক্সিডেশন স্টেট বেরিয়ে আসবে NaOCl এ। আর NaCl এ তো ক্লোরিন -1 জানিসই, তাহলে দেখ ক্লোরিন অ্যাটমটাই একটা হায়ার আর একটা লোয়ার অক্সিডেশন নাম্বারে ভেঙে গেছে দুটো কম্পাউন্ডের মধ্যে, ঠিক আছে? তাহলে ক্লোরিনেরই একবার অক্সিডেশন নাম্বার বেড়েছে, তাহলে তার অক্সিডেশনও হলো, এবার ক্লোরিনেরই অক্সিডেশন নাম্বার কমেছে, রিডাকশনও হলো। এই টাইপের রিয়াকশনকে আমরা কি রিয়াকশন বলি? কম প্রপোর্শনেশন, সরি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ঠিক আছে? তাহলে এই টাইপের রিয়াকশনকে আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলবো। P4 এর এক্সাম্পলটাও এখানে আরেকটা এক্সাম্পলও দেখিয়েছে, আশা করি বুঝতে পারছিস। কম প্রপোর্শনেশনটা কি? এর উল্টোটা, এক্স্যাক্টলি এর উল্টোটা। দুটো এলিমেন্ট, দুটো কম্পাউন্ডের ভেতরে কোন একটা সিঙ্গেল এলিমেন্ট দুটো ডিফারেন্ট অক্সিডেশন নাম্বারে রয়েছে, ওখান থেকে জুড়ে গিয়ে একটা নতুন কম্পাউন্ড তৈরি হলো, যেখানে ওই কম্পাউন্ডের ভিতরে ওই পার্টিকুলার এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা ইন্টারমিডিয়েট বা ইন বিটুইন তুই পেলি। এক্সাম্পল দেখ, এটার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল পড়ে নিবি, হ্যাঁ? কম প্রপোর্শনেশন আর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল পড়ে নিবি, কাকে বলে। যখনই জানতে চাইবে উইথ এক্সাম্পল বলতেও পারে, নাও বলতে পারে, বললে তো তোকে লিখতেই হচ্ছে, না বললেও তোকে লিখতে হবে। তাহলে KBrO3, এখানে ব্রোমিন +5 বার করে নিবি, বার করতে শিখিয়েছি। KBr ব্রোমিন -1, এখান থেকে আর দেখ এইদিকে যখন কম্পাউন্ড হচ্ছে Br2 এসেছে, আর কোনো কম্পাউন্ডে ব্রোমিন নেই, তাহলে +5 থেকে 0-তে এসেছে, -1 থেকে 0-তে এসেছে, একবার বেড়েছে একবার কমেছে, সো এটা একটা কম প্রপোর্শনেশন রিয়াকশন, ঠিক আছে? ভালো করে পড়ে নিবি, এটা একটা ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ পরোক্ষ রেডক্স বিক্রিয়া কাকে বলে? প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, মানে একটা সিঙ্গেল বিক্রিয়া, বিকারক ভেসেল নিয়েছিস, ঠিক আছে, বিকার নিয়েছিস, সেটার ভিতরেই অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হচ্ছে একটা সিঙ্গেল ভেসেলের ভিতরে, সেটা প্রত্যক্ষ ডাইরেক্ট রেডক্স। ইনডাইরেক্ট রেডক্স কি? অক্সিডেশনটা একটা আলাদা বিকারে হচ্ছে, রিডাকশনটা একটা আলাদা বিকারে হচ্ছে, এবার দুটো আলাদা বিকারে কি করে হবে? এখন তো আপনি বলেছেন অক্সিডেশন রিডাকশন একই সঙ্গে হয়, দুটো আলাদা আলাদা বিকারে ইন্ডিভিজুয়ালি হবে কি করে? অবশ্যই ইন্ডিভিজুয়ালি হওয়া সম্ভব নয়, দুটো আলাদা আলাদা বিকার, তাদেরকে এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? যেই সার্কিটটা কানেক্ট করা হবে, আগের দিনই বলছিলাম অক্সিডেশন সিস্টেম ইলেকট্রন ছাড়বে, অক্সিডেশন সিস্টেম যে ইলেকট্রনটা ছেড়েছে, অক্সিডেশন সিস্টেম ইলেকট্রন ছাড়বে, তাহলে অক্সিডেশন সিস্টেম যে ইলেকট্রনটা ছেড়েছে সেই ইলেকট্রনটা বাইরে এক্সটার্নাল সার্কিটের তার দিয়ে ট্রাভেল করে রিডাকশন সিস্টেমে এসে পৌঁছেছে, এবং রিডাকশন সিস্টেম সেই ইলেকট্রনটা গেইন করেছে, এর জন্য ইলেকট্রোড ইউজ করতে হবে। এটাই আমাদের পরের সেমিস্টারে ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়বো ইনডাইরেক্ট রেডক্স রিয়াকশনের উপরই বেস করে। তো ইনডাইরেক্ট রিডক্স রিয়াকশন, ডাইরেক্ট রিডক্স রিয়াকশন থেকে কোশ্চেন কিছু করবে না, জাস্ট নিজের জানার জন্য। একটা সিঙ্গেল বিকারের ভেতরে যদি অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হয়ে যায়, তো সেটা আমার ডাইরেক্ট। ইনডাইরেক্ট হচ্ছে দুটো আলাদা আলাদা বিকারে হচ্ছে, তাদেরকে এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করেছি, এক্সটার্নাল সার্কিটের তারের মধ্যে দিয়ে ইলেকট্রনটা ট্রাভেল করে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে এবং রিডাকশনটি ঘটাচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। আচ্ছা, যে রেডক্স বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া একটা সিঙ্গেল পাত্রে সংঘটিত হয় সেটা, আর ইনডাইরেক্টের ক্ষেত্রে কি দুটো আলাদা আলাদা বিক্রিয়কের মধ্যে হয়। যে রেডক্স বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া আলাদা আলাদা পাত্রে, পৃথক পাত্রে সংঘটিত হয়, তাকে পরোক্ষ বলবে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, এইসব কথাবার্তা আছে, উদাহরণ আছে, ওই জিঙ্ক কপার দিয়েই করবো, ওই যে বলছিলাম ড্যানিয়েল সেল, আগে লিখছিলাম না, বললাম ড্যানিয়েল সেল করবো ইলেকট্রোকেমিস্ট্রিতে, তো ওইটাই। বাস, এই তো হয়ে গেল। এবার আমরা আমাদের আরেকটা টপিকে চলে এলাম, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট আর রিডাক্ট্যান্ট। আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের কথা আমি তোদের শিখিয়েছি, প্রথম চ্যাপ্টারেই শিখিয়েছি। তো ইকুইভ্যালেন্ট ওয়েটটা প্রথম চ্যাপ্টারে শিখিয়েছিলাম, মলিকুলার মাসের কথাটা আশা করি মনে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট মাস ই লিখলাম, এটা হচ্ছে মলিকুলার মাস ডিভাইডেড বাই এন, ঠিক আছে?
এন হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর। কি বলেছি? এন হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট বা রিডাক্ট্যান্টের ইকুইভ্যালেন্ট মাস বার করার এই যে কোশ্চেনটা, এটা মাঝে মধ্যেই ডাব্লিউবিজেইতে দেখতে পাওয়া যায়, রিসেন্ট টাইমে পর পর পড়েছে। আগের দিনও বলছিলাম ইকুইভ্যালেন্ট মাস বার করার কোশ্চেন। তো ইকুইভ্যালেন্ট মাস আমরা কি করে বার করবো? মলিকুলার মাসকে এন দিয়ে ডিভাইড করতে হবে। যে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট যারই অক্সিডেশন নাম্বারটা ইকুইভ্যালেন্ট মাস বার করতে দেবে, তাহলে তার মলিকুলার মাস প্রথমে বার করতে হবে। হয় মলিকুলার মাস বলা থাকবে, যদি না বলা থাকে তাকে মলিকুলার মাস বার করতে হবে। কি করে বার করতে হয়? 11-এর ফার্স্ট চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। 11-এর লেকচারে গিয়ে সেই ফার্স্ট চ্যাপ্টারের প্রথম দিকের ভিডিওগুলো দেখে নিবি, প্রথম চ্যাপ্টার প্রথমেই পড়িয়েছি, তো সেখানে শেখানো আছে। সো কিভাবে মলিকুলার মাস বার করতে হয়, মোল কনসেপ্ট, মোলারিটি, নর্মালিটি সবকিছু, ওখানে ইকুইভ্যালেন্ট মাসও পড়িয়েছিলাম। এবার একটা কথা বলি, নেক্সট পেজে যাই। এতক্ষণ আগে যখন প্রথম চ্যাপ্টারটা যখন পড়িয়েছিলাম, ওখানে যখন ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্ট পড়িয়েছিলাম, তখন আমি ওটাকে অ্যাসিড, বেস এবং সল্ট, এদের ইকুইভ্যালেন্ট মাস কি করে বার করতে হয় সেটা শিখিয়েছিলাম। একটা অ্যাসিড সলিউশনে যতগুলো এইচ প্লাস আয়ন বা দেবে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে হবে। একটা বেস সলিউশনে যতগুলো এইচ মাইনাস আয়ন দেবে বা যতগুলো এইচ প্লাস আয়নকে সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, এটা যতগুলো দেবে ওইচ মাইনাস দেবে বা যতগুলো এইচ প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করবে, কারণ লুইস অ্যাসিডের লুইস বেসের কথাও তো হতে পারে, সেই কারণে বেশ, ঠিক আছে, ওইচ মাইনাস আয়নই দেবে, এইটাতেই থাকলো, বেশি জটিলতা বাড়িয়ে লাভ নেই। সল্ট কি হচ্ছে? সল্ট হচ্ছে ক্যাটায়নের যে টোটাল পজিটিভ চার্জ, সেই টোটাল পজিটিভ চার্জটা দিয়ে ডিভাইড করতে হবে। যেমন আমি যদি বলি HCl, সলিউশনে একটা এইচ প্লাস আয়নই দেয়, তাহলে HCl এর মলিকুলার মাস যদি m হয়, তাহলে HCl এর ইকুইভ্যালেন্ট মাসটা কি হবে? মলিকুলার মাস ডিভাইডেড বাই 1। কিন্তু আমি যদি H2SO4 এর কথা বলি, H2SO4 সলিউশনে দুটো H প্লাস আয়ন দেয়, প্লাস SO4 2 মাইনাস হয়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট মাস কি হবে? মলিকুলার মাস ডিভাইডেড বাই 2 হবে। আমি যদি বলি CaOH হোল টুয়াইস, ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড, সেটা ক্যালসিয়াম 2 প্লাস দেবে আর 2OH মাইনাস দেবে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ডিভাইডেড বাই 2 হবে। যদি আমি ক্যাটায়নের কথা বলি, ধর CaCl2 বললাম, CaCl2 গেলে Ca2 প্লাস আর 2Cl মাইনাস দেবে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? এই সল্টটার মলিকুলার মাস CaCl2 এর টোটাল মলিকুলার মাস ডিভাইডেড বাই 2 হবে, কারণ ক্যাটায়নের টোটাল পজিটিভ চার্জ হচ্ছে +2। এটা শিখিয়েছিলাম। তাহলে অ্যাসিড বেস বা সল্টের ক্ষেত্রে ওই ভ্যালেন্সি ফ্যাক্টরটা আমরা এভাবে নির্ণয় করি। অ্যাসিড হলে যতগুলো এইচ প্লাস আয়ন দেয়, বেস হলে যতগুলো এইচ মাইনাস আয়ন দেয়, আর সল্ট হলে ক্যাটায়নের টোটাল পজিটিভ চার্জ, এইভাবে আমরা অ্যাসিড বেস সল্টের জন্য বার করেছিলাম। কিন্তু এখানে এই চ্যাপ্টারে তো অ্যাসিড বেস সল্ট নয়, এটা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তাহলে অক্সিড্যান্ট বা রিডাক্ট্যান্টের কি করে আমরা বার করব? কোনো একটা পার্টিকুলার রিয়াকশনে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট, যেমন ধর MnO4 মাইনাস, মানে ধর KMnO4 মাইনাস, আমি ব্যালেন্স ইকুয়েশন লিখছি না, আমি জাস্ট ইকুয়েশনটা লিখছি, Fe2 প্লাস, Fe2 কে অক্সিডাইজড করে ওটা Fe3 প্লাসে কনভার্ট করে দেবে এবং নিজে Mn2 প্লাসে কনভার্ট হবে। এটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন নয়, এখানে অ্যাসিডিক মিডিয়াম H প্লাস, ওইদিকে H2O, এসব কিছু ইউজ করতে হবে, যেটা আমি ব্যালেন্সিং শেখাবো, আজকেই ব্যালেন্সিংটা শিখিয়ে দেবো, সেটা ইউজ করতে হবে। কিন্তু আমি একটা মোটামুটি স্কেলিটনটা লিখলাম, ব্যালেন্স নয়, কিন্তু বারবার বলছি এটা ব্যালেন্স ইকুয়েশন, আমি স্কেলিটনটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই ইকুয়েশনটা যদি দেখা হয়, আগের দিন ক্যালকুলেট করলাম, ম্যাঙ্গানিজ এখানে +7, এখানে ম্যাঙ্গানিজ দেখতেই পাচ্ছিস +2, তাহলে যদি বলি এই পার্টিকুলার রিয়াকশনটাতে KMnO4 এর ইকুইভ্যালেন্ট মাস কত হবে, তাহলে দেখতে হবে ম্যাঙ্গানিজ কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করেছে। তাহলে মেন রিয়াকশনটা কি ঘটেছে? ম্যাঙ্গানিজ +7 থেকে চেঞ্জ হয়েছে ম্যাঙ্গানিজ +2 তে। +7 থেকে +2 তে কিভাবে কনভার্ট হতে পারে? কেউ যদি 5টা ইলেকট্রন গেইন করে, তাহলে এটা কত ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন? 5 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন MnO4 এর জন্য। আয়রনটার জন্য নয়, আয়রনটা 1 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কিন্তু আমি যদি ম্যাঙ্গানিজের KMnO4 যখন Mn2 প্লাসে কনভার্ট হয়েছে, কত ইলেকট্রন ট্রান্সফারের হিসাব এটা? পার মোলে 5 মোল ইলেকট্রনের ট্রান্সফারের ব্যাপার। তাহলে যদি KMnO4 এর আমি যদি ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করি, তাহলে হবে তার মলিকুলার মাস ডিভাইডেড বাই 5। তাহলে যেমন অ্যাসিড বেসের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা কিভাবে দেখতে হয় বললাম, অক্সিডেন্ট বা রিডাক্টেন্টের ক্ষেত্রে এই যে ভ্যালেন্সি ফ্যাক্টর বা এন ফ্যাক্টর, কোনো বই ওটাকে এক্স লেখা থাকতে পারে, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব? ওই পার্টিকুলার যে ইকুয়েশন তোকে অলওয়েজ বলা থাকবে, অলওয়েজ তোকে ইকুয়েশন দেওয়া থাকবে, দিয়ে ওই পার্টিকুলার ইকুয়েশনটা দেওয়ার পর বলবো এখানে কোনো একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার ইকুইভ্যালেন্ট মাসটা বার করো। তাহলে দেখতে পাই কম্পাউন্ডের যার ওই কম্পাউন্ডটার ভিতরে, এই কম্পাউন্ডের ভিতরে ম্যাঙ্গানিজেরই অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হয়েছে, পটাশিয়াম বা অক্সিজেনের নয়, কারণ এখান থেকে H2O বেরিয়ে আসবে, H2O তে অক্সিজেন -2, ওখানেও -2, ঠিক আছে। সো অক্সিজেনের বা পটাশিয়াম অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, তাহলে কোনো একটা কম্পাউন্ড বলা থাকবে, ওই কম্পাউন্ডের ভিতরে কোনো একটা এলিমেন্ট বলা থাকবে, ওই বলা থাকবে না, ওই কম্পাউন্ডের ভিতরে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, সে কোনো একটা হায়ার থেকে লোয়ারে আসবে বা লোয়ার থেকে হায়ারে আসবে, যা হবে হবে, ওই চেঞ্জটার জন্য সে কতটা ইলেকট্রন গেইন করে বা রিলিজ করে পার মোলে, হ্যাঁ,
পার মোলে কতটা, ওই রিয়াকশন ব্যালেন্স করার জন্য কিছু সংখ্যা দিয়ে মাল্টিপ্লাইড থাকতেই পারে, তাহলে পার মোলে কতটা আমরা দেখে নেবো। বুঝতে পারা গেছে, পার মোলে কত ইলেকট্রন ট্রান্সফার করছে সেটা সেটা দিয়ে ডিভাইড করে দিলেই আমাদের ইকুইভ্যালেন্ট মাস বেরিয়ে যাবে। এই তো, এবার ইকুয়েশন গুলো বিভিন্ন কোশ্চেনে দেওয়া থাকবে, আমি এখানে যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে দিই সেটা পড়ে নিলেই হবে, তাহলে কতগুলো ইলেকট্রনসে ট্রান্সফার করে সেটা পড়ে নিলেই হচ্ছে। জারণ সংখ্যার পরিবর্তন প্রতি অণুতে, হ্যাঁ যেটা বললাম পার মোলে চেক করতে হবে। জারক পদার্থে আণবিক ভর মানে এম মলিকুলার মাস ডিভাইডেড বাই প্রতি অণু জারক পদার্থে বিজারণের অন্তর্গত মৌলের মোট জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার যে পরিবর্তন সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, তাহলে প্রতি অণুতে বলেছে, ঠিক আছে, প্রতি অণুতে কিন্তু। আর বিজারক পদার্থে বললে প্রতিটা বিজারক পদ, প্রতি অণু বিজারক পদার্থের মোট জারণ সংখ্যার যে পরিবর্তন, প্রতি অণু বলেছে। ব্যালেন্স করার জন্য 2 দিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই থাকতে পারে, তাহলে কেউ যদি 1 মোলে একটা অণু যদি 5টা ইলেকট্রন ট্রান্সফার করে, 3 দিয়ে গুণ করে দিলেই 15টা ইলেকট্রন হয়ে যাবে। তো 15 দিয়ে ডিভাইড নয়, 3 দিয়ে গুণ করা হয়েছিল ধর লেটসে, তখন সেটাকে ব্যালেন্স করার জন্য, তখন ব্যালেন্স করার জন্য 3 দিয়ে গুণ করেছিল, তার মানে তুইও যে 3 দিয়ে গুণ করে ইলেকট্রনটাকে ধরবি তা নয়, প্রতি মোলে বা প্রতি অণুতে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা দিয়ে হবে। আচ্ছা এবার আমি যদি কিছু, এই যে MnO4টা দেখে আলাম, ওই দেখ 5 দিয়ে ডিভাইড হয়েছে, দেখতে পেয়েছিস। এবার তোকে পরীক্ষাতে এরকম করে সিঙ্গেল তো দেবে না, এবার তোকে ধর কোনো একটা রিয়াকশন দেবে, যেমন ধর এরকম একটা রিয়াকশন দিল, এরকম করে এই KMnO4টা ভালো করে পড়বি। হ্যাঁ, KMnO4 আগের দিন বলেছিলাম না, বিভিন্ন সিচুয়েশনে KMnO4 এর বিভিন্ন টাইপের অক্সিডেশন নাম্বার শো করে। যদি অ্যাসিডিক মিডিয়াম হয়, অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস Mn2 তে কনভার্ট হয়, কত ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, 5 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, মলিকুলার মাস 5 দিয়ে ডিভাইড হবে। MnO4 মাইনাস MnO4 2 মাইনাসে কনভার্ট হতে পারে, এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে +1, মানে একটা ইলেকট্রন ট্রান্সফার কি করে হচ্ছে, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করলেই হবে। অলরেডি এখানে তো জেনে গেছে এটা +7, এখানটায় ক্যালকুলেট করলে কি পাবো, ম্যাঙ্গানিজের জন্য ধরলাম x +2 ইন্টু সরি 4 ইন্টু -2 ইকুয়াল টু -2, তাহলে কত হয়, ম্যাঙ্গানিজ এখানে +6 আছে, তাহলে +7 থেকে +6 চেঞ্জ মানে একটা ইলেকট্রন ট্রান্সফার 1 দিয়ে ডিভাইড হয়েছে। এটা তীব্র ক্ষারীয় মিডিয়ামে কিন্তু MnO4 2 মাইনাসে কনভার্ট হবে। প্রশম মিডিয়ামে কি হবে, MnO4 মাইনাস জল, তুই 3টে ইলেকট্রন নিয়ে MnO2 তে কনভার্ট হবে, এটা 3 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। তাহলে ম্যাঙ্গানিজ কিন্তু 3 ধরনের ইকুইভ্যালেন্ট মাস শো করে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে সেটা কোন মিডিয়ামে আছে, তাই MnO4 KMnO4টা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি K2Cr2O7 এর যদি কথা বলি বা Cr2O7, ওটা ক্যালকুলেট করে দেখ, এখানে ক্রোমিয়াম +6 আছে, ক্রোমিয়াম +6 থেকে +3তেই কনভার্ট হয়, ঠিক আছে, কততে, +6 থেকে +3তে কনভার্ট হয়েছে। এবার যেটা বলছিলাম প্রতি অণুতে, তাহলে এই প্রতি অণুতে কতগুলো করে ক্রোমিয়াম আছে, এখানে ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম +6 আছে, রাইট। K2Cr2O7 টা আমি যদি বলি, মানে Cr2O7 2 মাইনাস, এটা কনভার্ট হচ্ছে 2Cr3+, পার মোল Cr মানে K2Cr ডাইক্রোমেটে পটাশিয়াম থাকে 2K, মানে K2Cr2O7, সেখান থেকে পটাশিয়ামটা বাদ দিয়ে দিয়েছে, Cr2O7 2 মাইনাস না হয়েছে, তাহলে পার মোলে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়ামটা +6, তাহলে ঘটনাটা কি ঘটেছে, দুটো ক্রোমিয়াম +6-এ, সেখান থেকে দুটো ক্রোমিয়ামই +3-তে গেছে, কত ইলেকট্রন, যদি আমি দুইটাকে এদিকে বাদ দিয়ে দিই, দুটোকে এদিকে বাদ দিলে এটা 3টে ইলেকট্রন ট্রান্সফারের ব্যাপার, কারণ +6 থেকে +3 3টে ইলেকট্রন গেইন হয়েছে। কিন্তু প্রতি মোল যে আমার অক্সিডাইজিং এজেন্টটা ছিল, প্রতি মোলে বা প্রতি অণুতে ক্রোমিয়াম কটা করে আছে, দুটো করে আছে, তাহলে এখানে ইলেকট্রন ট্রান্সফারও কটা হলো, 6টা। তাহলে এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে করে দিস না, যে স্যার বলেছিল প্রতি অণুতে, অবশ্যই প্রতি অণুতে, আমি এইখানে প্রতি অণু বলেছিলাম, তো এখান থেকে ক্রোমিয়ামটাকে সেপারেট করে নিয়ে এসে দুটো দুই 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 করে আছে দুদিকে, তুই কেটে দিয়ে একটা একটা ক্রোমিয়াম করে দিলি, তখন কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রতি অণু ডাইক্রোমেটে ক্রোমিয়ামই আছে দুটো করে, তাহলে একটা ক্রোমিয়াম +6 থেকে +3 গেছে, 3টে ইলেকট্রন ট্রান্সফার, তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন ট্রান্সফার, তাহলে মলিকুলার মাস কি হবে, ডিভাইডেড বাই 6 হবে, এটা মনে রাখতে হবে। দেখ এটাই দেখেছিস, ইকুইভ্যালেন্ট মাস কি হলো, মলিকুলার মাসকে 6 দিয়ে ডিভাইড করতে হয়েছে। এরকম করে আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। আর কিছু বলি, এগুলো দেখবি, এগুলো মাঝে খুব দরকার পড়ে, ওই যে অক্সিডাইজিং এজেন্ট গুলো MnO4, এই যে KMnO4 আর K2Cr2O7, এদের দুজনকে দিয়ে আয়রন মানে FeSO4 মানে Fe2+, FeSO4 মানে Fe2+, আর H2C2O4 অক্সালিক অ্যাসিড, H2C2O4 অক্সালিক অ্যাসিড যেটা, H2C2O4 অক্সালিক অ্যাসিড, রাইট, তাহলে H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটাকে আমি যদি স্প্লিট করে লিখি, এটা হচ্ছে COOH COOH COOH, এটা কি হবে, অ্যাসিড, তো তাহলে এরা COO মাইনাস আর COO মাইনাস তৈরি করবে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড যেরকম হয়, তাহলে এটাই হচ্ছে C2O4 2 মাইনাস, ঠিক আছে। C2O4 2 মাইনাসে যদি আমি কার্বনের অক্সিডেশন নাম্বারটা বার করি, তাহলে কি লিখবো, 2x + 4 × -2
ইকুয়াল টু -2, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসে, তো y6 ইকুয়াল টু -2, 4 2 8, এদিকে +8, তাহলে এক্স ইকুয়াল টু বেরিয়ে আসে +3 বেরিয়ে আসে, তাই তো? তাহলে কার্বনগুলো +3-তে আছে। এবার যখনই অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে থাকি দেওয়া হয়, তখন C2O4 2- টা কনভার্ট হয়ে যায় CO2-তে। CO2-তে যদি কার্বনের অক্সিডেশন নাম্বারটা আমরা বার করি, তাহলে দেখ -2 হলে এটা কিন্তু +4 হতেই হবে, তাহলে কিন্তু কার্বনটা আসলে +3 থেকে +4-এ কনভার্ট হয়ে গেছে। তাহলে +3 থেকে +4-এ হয়েছে মানে কার্বনের এখানে কি হয়েছে, অক্সিডেশন হয়েছে, কারণ এটা আমি অক্সিডাইজিং এজেন্টের সাথে রিঅ্যাকশন করব। আর এটার সাথে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট, সেটা KMnO4 হতে পারে, K2Cr2O7 হতে পারে। আর একটা আছে FeSO4 মানে Fe2+, Fe2+টা কনভার্ট হয়ে কোথায় যায়, Fe3+-এ যায়। এটা 1 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। এটা দেখ Cr2O7 তুই যদি ভাবিস একটা ইন্ডিভিজুয়াল কার্বন +3-তে আছে, সে যাচ্ছে কার্বন +4-এ, মানে এটা 1 ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে? কিন্তু এই যে অক্সালেট আয়নটা রয়েছে সেখানে কার্বন কটা আছে, দুটো, তাহলে ওভারঅল ইলেকট্রন ট্রান্সফার আমাকে কিন্তু এখানে বলতে হবে দুটো, একটা নয়, কারণ পার মোলে দুটো করে কার্বন আছে বা প্রতিটা অণুতে, সেই কারণে এটা কিন্তু ডিভাইড হয়েছে 2 দিয়ে। কিন্তু এখানে প্রতি মোলে আয়রন একটাই আছে, তো এখানে ডিভাইডও সেই 1 দিয়েই হয়েছে, কারণ এখানে ইলেকট্রন ট্রান্সফারও সেই 1, ঠিক আছে? আর এখানে প্রতিটা কার্বনের জন্য ইলেকট্রন ট্রান্সফার একটা হলেও প্রতিটা মলিকিউলে কার্বন দুটো আছে, তাই ইলেকট্রন ট্রান্সফার 2ই ধরতে হয়েছে। এখানে ইলেকট্রন ট্রান্সফার একটাই হয়েছে এবং প্রতিটা অণুতে আয়রনও আছেই একটা, তাই ডিভাইডও 1 দিয়েই হয়েছে, তাহলে ইলেকট্রন কাউন্টটা এইভাবে করতে হবে, ঠিক আছে? এই আর কি বলার। তাহলে এইভাবে আমরা তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট মাস বার করতে পারবো। এটা WBJE-তে প্রায়ই আসে, একটু ভালো করে দেখে নিবি, ঠিক আছে? হ্যাঁ, বলছে অসামঞ্জস্য বিক্রিয়াতে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটাও তো একটা ব্যাপার না, কারণ সে তো দু ধরনের অক্সিডেশন নাম্বারে গেছে, তখন আমরা কি করব, দু ধরনের অক্সিডেশন নাম্বারে গেলে কি হবে, এখানে ধর P0 থেকে যখন এখানে গেছে তখন সেখানে 3টে ইলেকট্রন ট্রান্সফার, 0 থেকে 1-এ যখন গেছে তখন একটা ইলেকট্রন ট্রান্সফার, তাহলে সেক্ষেত্রে মলিকুলার মাস দেখ এইভাবে করতে হবে। আণবিক ভর যদি m হয়, একটার জন্য যদি n1টা, তাহলে n1 দিয়ে, আরেকটার জন্য দুটো হয় মানে আরেকটা অন্য হয়, তাহলে n2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে দেখ ফসফরাসের চেঞ্জ দেখ, এখানে 3টে ফসফরাস একটা ইলেকট্রন ট্রান্সফার করেছে, তাহলে 3p থেকে এখানে এসেছে, তাহলে 4টের মধ্যে 3টে ফসফরাস এখানে ঢুকে আছে আর 4 নম্বর ফসফরাসটা এখানে ঢুকে আছে, তাহলে ওই যে 3টে ফসফরাস এখানে একটা 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 করে টোটালে 3টে কাউন্ট হয়েছে, কাউন্ট হলো। আর একজনের দেখ শুধু একাই 3টে, তাহলে পরিবর্তন 3, তাহলে একজনের 3টে 3 × m ডিভাইডেড বাই 3 m × 3 এভাবে ক্যালকুলেট তোকে করতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? এখানে ফসফরাসের মলিকুলার মাসটা হচ্ছে 31, বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। 4টের মধ্যে 3টে ফসফরাস এখানে ঢুকে রয়েছে, তাহলে 3টে ফসফরাস কোথায় গেছে, 3টে ফসফরাস কনভার্ট হয়েছে 3 NaH2 NaH2PO2 তে, রাইট? 4টের মধ্যে 3টে, আর একটা ফসফরাস কোথায় কনভার্ট হয়েছে, PH3 তে, রাইট? তাহলে এখানে 0 থেকে +1, তাহলে এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার, একটা ইলেকট্রন ট্রান্সফার, কিন্তু আসলে কজনের হচ্ছে, 3 জনের হচ্ছে, তাহলে 3 × +1, তাহলে 3 দিয়ে ডিভাইড হয়েছে এবং মলিকুলার মাসকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। আর এখানে একজনই আছে, তার ট্রান্সফারও হয়েছে দেখ -3, তাহলে 0 থেকে -3, তাহলে তার জন্য ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 3, কিন্তু একজন আছে, তাহলে মলিকুলার মাসটাই বসে গেল, মানে অ্যাটমিক মাসটাই বসে গেল। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়াটার জন্য একটু আলাদা করে দেখতে হবে, যদি কোশ্চেন কঠিন করে এভাবে করবে, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে, এর কি ব্যাপার, ঠিক আছে? এবার আমাদের যেটা আসছে রিয়াকশন ব্যালেন্স করা। আমি একটা জেনেরিক একটা রিয়াকশন, আমি এই রিয়াকশনটাই ব্যালেন্স করাটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কথা বলি, এরকম টাইপের রিয়াকশন ব্যালেন্স করার ক্ষেত্রে তোকে বলে দেবে হয় অ্যাসিডিক মিডিয়াম বা বেসিক মিডিয়াম মেনশন করা থাকবে, আর ইন কেস যদি মেনশন না করা থাকে তাহলে রিয়াকশনের ভিতরে +H+ বা +OH- এইভাবে বলা থাকবে, হয় রিয়াকশনের ভিতরে H+OH- দিয়ে বলা থাকবে, অথবা বলা থাকবে অ্যাসিডিক মিডিয়ামের রিয়াকশন হচ্ছে, বেসিক মিডিয়ামের রিয়াকশন হচ্ছে, অ্যাসিডিক মিডিয়ামে না বেসিক মিডিয়ামের রিয়াকশন হচ্ছে, এইভাবে তোকে কিন্তু ডাইরেক্ট বলা থাকবে কথাটা। আশা করি বুঝতে পারলি আমার কথাটা। এবার এই পার্টিকুলার রিয়াকশনটা আমি ব্যালেন্স করাটা শেখাই। প্রথমে আয়ন ইলেকট্রন মেথডটা শেখাই, অক্সিডেশন নাম্বার মেথডও আছে, আয়ন ইলেকট্রন মেথডটা শেখ আজকে। ইলেকট্রন মেথডে আমাদের ইন্ডিভিজুয়াল প্রথমে রিয়াকশনের মধ্যে কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে সেটা আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? K2Cr2O7 আমি আয়নগুলোকে নিচ্ছি, ক্রোমিয়াম ফ্রোমিয়াম আমি বাদ দিচ্ছি, মেন ব্যালেন্সটা দেখ, ব্যাপার একই, আয়ন নিই বা আয়ন না নিই আমার তার জন্য কিছু যায় আসবে না। দেখ Cr2O7 2-,
অক্সিডাইজিং এজেন্ট কার সাথে রিয়াকশন করাচ্ছে, আয়রন 2+ এর সাথে। এর ফলে ক্রোমিয়ামটা কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে, 2 দিলাম না লেটসে, ক্রোমিয়ামটা কনভার্ট হয়ে যাচ্ছে ক্রোমিয়াম 3+ এ। আয়রনটা কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে, আয়রনটাও কনভার্ট হয়ে যাচ্ছে আয়রন 3+ এ। ঠিক আছে, এবার এটা অ্যাসিডিক বা বেসিক মিডিয়ামের জন্য আমি ধর বলে দিলাম এটা অ্যাসিডিক মিডিয়ামের রিয়াকশন হচ্ছে, হয় অ্যাসিডিক মিডিয়াম বলা থাকবে অথবা কি করা থাকবে এখানে +H+ লেখা থাকবে। ঠিক আছে, +H+ এভাবে লেখা থাকবে, লেখা থাকলো। এবার বলা হলো এই রিয়াকশনটাকে তুমি ব্যালেন্স করো, এটা ব্যালেন্স হয় নাই। তাহলে প্রথমে দেখতে হবে কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে, সেটা চেক করব। একটু আগেই ক্যালকুলেট করলাম এবং ক্যালকুলেট করে আমরা দেখতে পেলাম ক্রোমিয়াম এখানে +6 আছে, ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম কিন্তু দুটো। মাথায় আমরা যখন অক্সিডেশন নাম্বার লিখি যতগুলো অ্যাটম থাকে সবার কি লিখে, যেমন H2 আমি যদি যে কোনো কম্পাউন্ড বলে যদি বলি SO4 2- যদি বলি, এখানে যখন লিখছি এটা -2 এটা +6, এখানে কি হচ্ছে অক্সিজেনে তো ওভারঅলে -8। আমি অক্সিডেশন নাম্বার লেখার সময় কি ওভারঅল -8 এখানে লিখেছি, কোনোদিনই লিখিনি। আমি প্রতি ক্ষেত্রে কি লিখেছি, আমি প্রতি ক্ষেত্রে এখানে লিখেছি -2, মানে এলিমেন্ট যতগুলোই থাকুক না কেন অক্সিডেশন নাম্বার আমি ইন্ডিভিজুয়াল অ্যাটমের লিখবো। এখানেও সেরকম +6 লিখেছি ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার, দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম +6 করে আছে, ওভারঅলে +12 চার্জ দিচ্ছে। আচ্ছা, অক্সিজেন তো -2, তো সেটা আমি ধর মেনশন করে দিলাম, অক্সিজেনটা এখানে ইন্ডিভিজুয়াল -2 চার্জ রয়েছে। যে এখানে -2টা যেটা দেখছিস এটা ওভারঅল -2 চার্জ। হ্যাঁ, দুটো ক্রোমিয়াম আর 7টা অক্সিজেন মিলে ওভারঅলে -2 চার্জ ইম্পার্ট করছে, সেটা লেখা রয়েছে। আয়রন +2 দেখতেই পাচ্ছিস, হাইড্রোজেন তো +1ই, এটা +3 এটা +3। ঠিক আছে, এই তো সিচুয়েশন। তাহলে তুই দেখতে পেলি ক্রোমিয়ামটা +6 থেকে +3, তাহলে এটা কি, এটা হচ্ছে তো রিডাকশন, অক্সিডেশন নাম্বার কমেছে, এটা হচ্ছে অক্সিডেশন। স্বাভাবিক অক্সিডাইজিং এজেন্ট লাগিয়েছি, ডাইক্রোমেট একটা অক্সিডাইজিং এজেন্ট, তো অক্সিডেশন তো হবে। এবার অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে আমরা প্রথমে সেপারেটলি ব্যালেন্স করে নেবো। ঠিক আছে, অক্সিডেশন সিস্টেমটাকে আগে ব্যালেন্স করি কারণ ওটা ইজি আছে, কারণ বেশি ঝামেলা নেই। অক্সিডেশন সিস্টেমটাকে আমরা যদি আগে ব্যালেন্স করি তাহলে কি পাবো দেখি। প্রথমে যাদের অক্সিডেশন হচ্ছে তাদেরকে আমরা লিখে ফেলি, মানে যাদের রেডক্স চেঞ্জ আমরা তাদেরকে লিখে ফেলবো স্টেপ 1। এই এটা সিম্পল আছে বলে এখানে তেমন স্টেপ বাই স্টেপ করার কিছু নেই। যাদের অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে লিখে নিলাম, এক্ষেত্রে যার অক্সিডেশন হচ্ছে লিখে নিলাম। দিয়ে এবার যার অক্সিডেশন হলো তার সংখ্যাটাকে দুদিকে সমান করি। আচ্ছা, প্রথমে এটা ব্যালেন্স হয়েই আছে, কোনো সমস্যা নেই, একটা আয়রন তো এখানেও একটা আয়রন, কোনো ইস্যু নেই। এবার কি করতে হবে, ইলেকট্রন কাউন্টটাকে সমান করতে হবে। আয়রন 2+ থেকে 3+ কি করে হতে পারে, যদি আয়রন 2+ একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সে কিসে কনভার্ট হতে পারে, আয়রন 3+। আমি নেগেটিভ টার্মে লিখতে চাইছি না, আমি কি করে দিলাম পজিটিভ টার্মে লিখবো, প্লাস ইলেকট্রন, বাস এই তো ব্যাপার। এবার আমাকে দেখে নিতে হবে বোথ সাইডে চার্জ ব্যালেন্স হয়েছে নাকি। আয়রন 2+, তাহলে এইদিকে হচ্ছে দুটো পজিটিভ চার্জ, এইদিকে হচ্ছে দুটো পজিটিভ চার্জ, এখানে দেখ তিনটে পজিটিভ চার্জ, আর ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ হয়, আর একটা নেগেটিভলি চার্জ, তাহলে তিনটে পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ মিলে ওভারঅলে এখানেও কতগুলো পজিটিভ চার্জ, এখানেও ওভারঅলে দুটো পজিটিভ চার্জ, তাহলে বোথ সাইডে চার্জও ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে আর আমার ব্যালেন্স করার মতো কিছু নেই, তাহলে আমার অক্সিডেশন সিস্টেমটা ব্যালেন্স হয়ে গেল। এবার যেটা শেখার সেটা হচ্ছে রিডাকশন সিস্টেমটা ব্যালেন্স করাতেই, এখানেই সবগুলো স্টেপ লাগবে। পরীক্ষাতে এত স্টেপ বাই স্টেপ, মানে থিওরিটিক্যাল যদি এক্সাম হয় স্কুলের পরীক্ষা তখন ঠিক আছে, যখন এন্ট্রান্স এক্সাম হবে এত স্টেপ বাই স্টেপ তো তুই লিখবি না, তুই জিনিসগুলো মনে মনে ভাববি। তাহলে প্রথম স্টেপ যার রিডাকশন হচ্ছে তাকে লিখি, এক্ষেত্রে এখান থেকে কি এসেছে, এখানে ক্রোমিয়াম 3+ এসেছে। আচ্ছা, এখানে +6টা লিখে নিলাম। এবার প্রথমে কি বললাম, যার রিডাকশন হচ্ছে তার সংখ্যাটাকে সমান করি, অক্সিজেন হাইড্রোজেন কারোর দিকে তাকাবো না, অক্সিজেন গুলি মার। এখন কার চেঞ্জ হয়েছে, ক্রোমিয়ামের, এখানে কটা ক্রোমিয়াম আছে, দুটো, এদিকে কটা ক্রোমিয়াম লেখা আছে, একটা, প্রথমে লিখে দিলাম দুটো ক্রোমিয়াম, হয়ে গেল। এবার ইলেকট্রন ব্যালেন্স, ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম +6 এ রয়েছে, তাহলে +6 থেকে যদি +3 যায় কতগুলো ইলেকট্রন ট্রান্সফার, 3টে ইলেকট্রন ট্রান্সফার, +6 থেকে +3 মানে এদিকে 3টে ইলেকট্রন গেইন হচ্ছে। তাহলে স্টেপ 2 তে আমি লিখবো ক্রোমিয়াম Cr2O7, আমি আর চার্জ লিখছি না, +6 থেকে +3 মানে 3টে ইলেকট্রন, কিন্তু ক্রোমিয়াম আছে কটা, দুটো, তাহলে টোটাল ইলেকট্রন কটা লাগবে, 6টা। তাহলে 6টা ইলেকট্রন যদি এদিকে গেইন করে 3টে করে, তাহলে সেটা কোথায় কনভার্ট হবে, 2Cr3+ এ কনভার্ট হবে, হলো। এবার আমাকে বোথ সাইডে চার্জ ভাবতে হবে, যেটা আমি লিখিনি, সেটা হচ্ছে 2- টা লিখিনি, তাই না। তাহলে এবারে বোথ সাইডে চার্জ ব্যালেন্স করতে হবে। দেখ তো এখানে -2 চার্জ আছে আর 6টা ইলেকট্রন আছে, তাহলে -2 আর -6 মিলে এদিকে দাঁড়ালো -8টা মাইনাস চার্জ দাঁড়ালো, তাই তো, আর ভি লিখছি না, 8টা মাইনাস চার্জ দাঁড়ালো, এদিকে 3 দুয়ে 6টা পজিটিভ চার্জ দাঁড়ালো। তাহলে বোথ সাইডে এবার চার্জকে ব্যালেন্স করতে হবে, ওই যে বললাম রিয়াকশনটা অ্যাসিডিক মিডিয়ামে না বেসিক মিডিয়ামে হচ্ছে বলা থাকবে, সেটা এখানে লাগবে।
যখন বোথ সাইডে, এইখানে তো না হয় বোথ সাইডে চার্জটা অটোমেটিক্যালি মিলে গেছে, তাই না? এই দিকেও দুটো পজিটিভ চার্জ, এদিকেও দুটো আর তিনটে আর একটা মিলে, এখানেও এদিকেও দুটো পজিটিভ চার্জ অটোমেটিক্যালি মিলে গেছিল, তাই ঝামেলা করতে হয়নি। তো এখানে তো অটোমেটিক্যালি মিললো না, একদিকে 8টা মাইনাস চার্জ, একদিকে 6টা পজিটিভ চার্জ, এখানেই এইচ প্লাস বা ওএইচ মাইনাস আয়ন বলে দেবে। যেহেতু এটা অ্যাসিডিক মিডিয়ামে বলেছে, তাই রিয়াকশনের কোনো একদিকে এনাফ নাম্বার অফ এইচ প্লাস আয়ন অ্যাড করে বোথ সাইডের চার্জ আমি ব্যালেন্স করে দেবো। ঠিক আছে, কি করতে পারি, নেগেটিভের সাথে আমি যদি পজিটিভের সাইডে আরো পজিটিভ চার্জ অ্যাড করি, তাহলে পজিটিভটা বেড়ে যাবে, লাভের লাভ নেই। নেগেটিভ সাইডে যদি আমি এনাফ পজিটিভ চার্জ দিয়ে দিই, যেটা নেগেটিভ চার্জটাকে যদি ছাপিয়ে চলে যায়, তাহলে ওখানে কি হবে, এক্সট্রা পজিটিভ চার্জ হবে এবং ওভারঅলটাকে পজিটিভ চার্জ কনভার্ট করে দেবে। তাহলে স্টেপ 3 তে আমরা কি করতে পারি, যে Cr2O7 2 মাইনাস, এখানে 6টা ইলেকট্রন লেগেছে, গেইন করেছে, এখানে যদি আমি কটা, 6টা পজিটিভ চার্জ আনতে হবে, 8টা নেগেটিভ আছে, তাহলে 14টা, তাহলে 14H প্লাসকে যদি আমি এক্সট্রা নিয়ে আসি, তাহলে দেখ বোথ সাইডে 2Cr3 প্লাস, বোথ সাইডে চার্জ ব্যালেন্স হয়ে গেছে, 2Cr3 প্লাস মানে +6, আর এদিকে দেখ Cr2O7 2 মাইনাস, আর 6টা ইলেকট্রন মিলে 8টা মাইনাস চার্জ আর 14টা পজিটিভ চার্জ, 8টা মাইনাস আর 14টা পজিটিভ মিলে কতগুলো হয়, 6টা পজিটিভই হয়, তাহলে বোথ সাইডে চার্জ ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমরা 3টে স্টেপ করে ফেললাম। এবার আমি অক্সিজেনের কথাটা ভাববো। এই বিষয়ে আমি একটা মূল্যবান কথা বলি, যদি তোর এই স্টেপ 3 অবধি তুই সমস্ত স্টেপ ঠিকঠাক করে থাকিস, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন যে এক্সট্রা অ্যাড করলি, সেটাকে নিয়ে তোকে ভাবতেই হবে না। কি, যেদিকে হাইড্রোজেন অ্যাড করেছিস, যেদিকে হাইড্রোজেন অ্যাড করেছিস, ওই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট দিকে জল অ্যাড করব। অক্সিজেনের কথা ভাবতেই হবে না, 14টা হাইড্রোজেন আছে মানে 7টা জল দিয়ে দিলে কি হবে, 7 দুয়ে 14টা হাইড্রোজেন ম্যাচ করবে, হাইড্রোজেন ম্যাচ করার পর অটোমেটিক্যালি অক্সিজেনটা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি অক্সিজেনটা ব্যালেন্স হয়ে যাবে। যদি অক্সিজেনটা অটোমেটিক্যালি ব্যালেন্স না হয় এদিকে জল অ্যাড করার পর, যেদিকে এইচ প্লাস আয়ন দিয়েছি তার অপোজিট দিকে, তাহলে জানবি তোর আগের স্টেপগুলোতে ক্যালকুলেশনে কিছু ইরর আছে। ঠিক আছে, আর অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেলে তুই জানবি আচ্ছা আমার ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে আমরা একবার কি করে ফেললাম, এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, আমরা ইন্ডিভিজুয়ালি অক্সিডেশন আর রিডাকশন সিস্টেমকে আমরা ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করে ফেললাম। এবার কি কাজ হবে, অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশনকে উপরে নিচে লিখে যোগ করে দেওয়া। শুধু ওখানেই শেষ নয়, আগের দিনে একটা কথা বলেছিলাম ইলেকট্রনটাও সমান হতে হবে, সেটা যদি সমান না থাকে, পার মোলে যদি সমান না হয়, আমাকে সার্টেন নাম্বার দিয়ে গুণ করে দিতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তো সেটা আমরা করি। এবার উপরে নিচে যদি লিখি বিষয়টাকে, কি পেয়েছি, আমি ডাইক্রোমেটেডটা, ঠিক আছে, আয়রনেরটা লিখি। না, আগে ডায়াগ্রামেট লিখে, একটা ছোট ইকুয়েশন, তো ছোট নিচে এত বড় ইকুয়েশন দেখতে বিরক্ত লাগে, বাজে লাগবে। ডায়াগ্রামেটেরটা পেলাম Cr2O7 2 মাইনাস প্লাস 6টা ইলেকট্রন প্লাস 14H প্লাস, এখান থেকে কি তৈরি হয়েছে 2Cr3 প্লাস প্লাস 7H2O, এটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স। আয়রনের সিস্টেমটা আমরা ব্যালেন্সে কি পেয়েছি, আমরা পেয়েছি Fe2 প্লাস, সেখান থেকে কি এসেছে Fe3 প্লাস প্লাস ইলেকট্রন। এবার দেখ দুদিকে ইলেকট্রন ব্যালেন্স হয়ে নেই, তাই না, দুদিকে ইলেকট্রনটাই তো ব্যালেন্স হয়ে নেই, তাহলে এবার তো ইলেকট্রনটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। এই ইলেকট্রনটা ব্যালেন্স করার জন্য আমরা কি করতে পারি, কিছু একটা ডিজিট দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করতে হবে না, যদি না গুণ করি তাহলে তো ইলেকট্রন ব্যালেন্সটা সমান হবে না, ইলেকট্রন কাউন্টটাকে তো আমাকে সমান করতেই হবে। তাহলে ইলেকট্রন কাউন্ট সমান করার জন্য আমি কি করতে পারবো, ভেবে বলতো, ইলেকট্রন কাউন্টটাকে সমান করার জন্য আমরা কি করতে পারি। এটাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই তো হবে, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে ইলেকট্রনটা আমার ব্যালেন্স হয়ে গেল, এদিকে 6টা ইলেকট্রন, এদিকে 6টা ইলেকট্রন কেটে যাবে, 6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে, তাহলে আমি এবার লিখি Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইন্টু, তাহলে 6 ইন্টু Fe2 প্লাস, এবার তো যদি Fe2 প্লাস আকারে না লিখে FeSO4 দেয়, তাহলে 6FeSO4 হয়ে যাবে, এটা K2Cr2O7 হয়ে যাবে, বাস 14H প্লাস আছে, তাহলে 14H প্লাসকে আমরা লিখে ফেলি। এদিকে কি তৈরি হলো, এদিকে আয়রন 6টা, তাহলে 6টা FeSO4 Fe3 আছে, তাহলে এখানে Fe3 প্লাস হলো, প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O, এটাই এই রিয়াকশনটা, ব্যালেন্স ইকুয়েশন। আশা করি ব্যালেন্স করাটা বুঝতে পেরেছিস। এবার আমি যদি মেন যে বই থেকে করাচ্ছিলাম এই ইকুয়েশনটা, ওদের সলভটা দেখি, 6টা 14টা H প্লাস, 6টা আয়রন, দুটো ক্রোমিয়াম, এদিকে 6টা Fe3 প্লাস, এটা মিলেছে নাকি আমরা দেখি, ব্যালেন্স ওরা করার চেষ্টা করেছে। নেক্সট পেজে যদি আমরা ক্যালকুলেট করি দেখি, দেখ আয়রনে আমাদের কটা লেগেছিল, 6টা,
ডাইক্রোমেটিক কিছু লাগেনি, 14টা H প্লাস 7টা জল, ব্যালেন্স হয়েছে, এক্স্যাক্টলি ব্যালেন্স হয়েছে। এবার এটা আমাদের নেট আয়নিক ইকুয়েশন। নেট আয়নিক ইকুয়েশনের পর আমরা যদি এখানে তাদের যে স্পেক্ট্রাল আয়নগুলো যেগুলোর কোনো চেঞ্জ নেই, দেখ Fe2+ মানে 6টা FeSO4, K2Cr2O7 মানে Cr2O7 2 মাইনাস মানে K2Cr2O7, H প্লাস আয়ন মানে যদি H2SO4 মিডিয়ামে বলে তাহলে 7টা H2SO4, কারণ 7টা H2SO4 থেকেই 14টা H প্লাস আয়ন আসবে। এটা হচ্ছে 3FeSO4 হোল থ্রাইস। এখানে K2Cr মানে Cr2SO4 হোল থ্রাইস, যেগুলো কমন, যেগুলো স্পেক্ট্রাল আয়ন, সেগুলো যদি আমরা বসিয়ে দিই, এটা হচ্ছে তার ব্যালেন্স ইকুয়েশন। প্রথমে আমাদের নেট আয়নিক ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে, এটা কিন্তু হুঁশ রাখতে হবে। ওরকম টোটাল মলিকিউল নিয়ে কিন্তু তুই এভাবে করতে পারবি না, মানে করতেই পারিস, এত ভুল কিছু নেই, তোরই প্রবলেম হয়ে যাবে। তাই প্রথমে কি করেছে, উপরের রিয়াকশনটাকে উপযুক্ত যে নেট আয়নিক ইকুয়েশন, যে নেট আয়নিক ইকুয়েশন সেটা লিখেছে। এটা K2Cr2O7 এই পার্টটাকে নিয়েছে, FeSO4 এর আয়রনটাকে নিয়েছে, এখান থেকে হাইড্রোজেন প্লাসটাকে নিয়েছে। এটা তো কিছুই চেঞ্জ নেই, এটাকে লেখারই দরকার নেই। এটা Cr3+ এটা লিখেছে, তাহলে যে কটা দরকার সে কটাকে লিখেছে, আর এদিকে জলটা লিখেছে। আর K2SO4টাকে লেখার দরকারই নেই। পটাশিয়াম রিয়াকশনের বাদিকেও +1 ডাদিকেও +1, SO4 তো ওভারঅলে -2, তাহলে SO4 তো এমনিও কোনো চেঞ্জ নেই, তাহলে SO4 গুলোকে আমার এমনিও লেখার দরকার নেই। তো এইভাবে আমরা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করি। এই তো আমার রেডক্স, আর তো কিছু নেই, রেডক্স আমাদের কমপ্লিট। এই ছিল রেডক্স। এবার প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারটা যদি ভালো করে করিস, ওই প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের কোশ্চেন আসছে বোর্ডস এন্ট্রান্স সব জায়গাতে ওরকম টাইপেরই কোশ্চেন আসে। পরের দিন আমরা প্রিভিয়াস ইয়ারটা করে নেবো। এই তো রেডক্স, রেডক্সের কোনো বড় চ্যাপ্টারই নয়, তাকে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস লাগলো, রেডক্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বাস। পরের দিন আমরা রেডক্সের প্রিভিয়াস ইয়ার করবো, দেন আমরা ইকুইলিব্রিয়ামে ঢুকে পড়বো। ইকুইলিব্রিয়ামটা একটু বড় চ্যাপ্টার, তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামটা পড়ে নিই, তারপরে থার্মোডাইনামিক্সটা পড়িয়ে দেবো। ঠিক আছে।